গল্প সিনিয়র মেয়েকে তুলে নিয়ে বাসর। লেখায় রাজেকুল ইসলাম রাজ। সদ্য নিজের চাচাতো ভাইয়ের বিয়ে করা বউ আদ্রিতাকে তুলে নিয়ে এসেছে আয়ান। এবং কি তুলে আনতে নিজের বাবার মাথায় বন্দুক ঠেকাতে দুইবার ভাবে নিয়ে আয়ান, শুধুমাত্র নিজের ভালোবাসার জন্য। একটা রুমের মধ্যে রাগী দৃষ্টিতে আয়ান তাকিয়ে আছে আদ্রিতার দিকে। আয়ানের সামনেই আদ্রিতা অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানায়। রাগে আয়ানের পুরো শরীর ফেটে যাচ্ছে। আয়ান নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। আয়ানের মাথায় শুধু একটা কথায় বেজে চলেছে, আদ্রিতা তার সাথে কেন এমন করল? কেন সে নিলয়কে বিয়ে করল? কেন সে আয়ানকে বিয়ে করল না? কেন সে তার আব্বুর কথার অমত করল না? আমি এত কিছু করার পরও সে কেন নিলয়কে বিয়ে করল? আয়ান নিজেকে রাগকে কন্ট্রোল করতে না পেরে এক গ্লাস পানি নিয়ে এসে আদ্রিতার মুখে ছিটিয়ে দিল, এবং কয়েক সেকেন্ডের মধ্যে আদ্রিতার জ্ঞান ফিরে। আদ্রিতা চোখ খুলে নিজেকে একটা বন্ধ ঘরে আবিষ্কার করে এবং তার সামনে দাঁড়িয়ে আছে আয়ান। আয়ানকে দেখে আদ্রিতা একটু ভয় পেয়ে যায়। আদ্রিতার জ্ঞান ফিরতেই আয়ান শক্ত করে আদ্রিতার গলা চেপে ধরে। আয়ান এভাবে গলা চেপে ধরায় আদ্রিতা নিঃশ্বাস নিতে পারছে না। আদ্রিতার চোখে পানি চলে এসেছে। আদ্রিতা কাশতে থাকে। আয়ান আদ্রিতার গলা ছেড়ে দিয়ে দুই হাত শক্ত করে চেপে ধরে বলে, আয়ান কেন করলে এমন? কোন সাহসে তুই এমনটা করলি? এর ফল কি হতে পারে তা তুই ভালোভাবে ভোগ করবি। আদ্রিত ছাড় আয়ান, আমি ব্যথা পাচ্ছি। আর আমাকে তুই কেন এখানে নিয়ে এসেছিস? ছাড় আমাকে, আমি বাসায় যাব। আর এখন তোর আমার প্রতি কোন অধিকার নেই, কারণ এখন নিলয় আমার বিয়ে করা বর। আদ্রিতার কথা শুনে নিলয় আরো রেগে যায়। রাগে আয়ানের চোখ মুখ লাল হয়ে যায়। আয়ান আরো শক্ত করে আদ্রিতাকে চেপে ধরে বলে, আয়ান কিসের বিয়ে? কিসের বর? তোর বর তো এই একমাত্র আয়ান চৌধুরী। আদ্রিতা, পাগলামি করিস না আয়ান, আমার বিয়ে হয়ে গেছে আর বর্তমানে নিলয় আমার বর। আয়ান, বিয়ে কার বিয়ে? কিসের বিয়ে, কার বর? বিয়ে যেহেতু হয়েছে সেই অনুযায়ী বাসর আজকে হওয়ার কথা। ওকে ফাইন, বিয়ে যেহেতু হয়েছে বাসর আজকে হবে তোর, তাও আবার এই আয়ান চৌধুরীর সাথে। কথাটা বলেই আয়ান হাসতে থাকে আদ্রিতাকে ছেড়ে দিয়ে। আয়ানের কথা শুনে আদ্রিতা চমকে যায় আর ভয় পেয়ে যায়। আয়ানের কথা শুনে আদ্রিতা অনুভব করতে পারছে যে তার সাথে সামনে কি হতে চলেছে। তখন আদ্রিতা ভয় ভয় কাঁপা কাঁপা গলায় আতঙ্কিত হয়ে বলে, আদ্রিতা, মানে কি বলতে চাইছিস তুই? ছাড় আমাকে, আমি বাসায় যাব। আয়ান, মানে আজকে আপনার বাসর হবে? বাসর, তাও আবার এই আয়ান চৌধুরীর সাথে? কথাটা বলেই আয়ান নিজের শার্ট খুলতে থাকে। এটা দেখে আদ্রিতা আয়ানের পা জড়িয়ে আধে আর বলে, আদ্রিতা প্লিজ, তুই আমার সাথে এমন করিস না। নিলয় আমাকে বিয়ে করেছে, সেই অনুযায়ী আমার উপর শুধু নিলয়ের অধিকার। কথাটা শুনেই আয়ান অনেক রেগে যায়। সাথে সাথে আয়ান রেগে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আদ্রিতার চুলের মুঠি ধরে ফেলে আর চিৎকার করে বলে, আয়ান, নিলয় নিলয় নিলয়, ওই কুত্তার বাচ্চার নাম আরেকবার মুখে নিলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। কি আছে ওই নিলয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? এই আয়ান চৌধুরীর মধ্যে কি আছে আর এই আমার চৌধুরীকে তা এক্ষুনি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। কথাটা বলেই আমায় আদ্রিতাকে বিছানায় ছুঁড়ে ফেলে আর আদ্রিতার দিকে এগিয়ে যেতে থাকে। তখন আদ্রিতা হাত জোড় করে বলে, আদ্রিতা প্লিজ, আমার সাথে এমন কিছু করিস না। আমার চরিত্রের কলঙ্কের দাগ কেটে দিস না। আমাকে সমাজের সামনে ধর্ষিতা বানাস না। আয়ান, আপনি শুধু আমার। আপনি চরিত্রহীন হলেও আমার, ধর্ষিতা হলেও আমার। আপনি সারা বিশ্বের কলঙ্কিত নারী হলেও আমি আপনার জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিতে রাজি। কথাটা বলেই আয়ান আদ্রিতার উপরে ঝাঁপিয়ে পড়ে আমায় জোরপূর্বক আদ্রিতাকে কিস করতে থাকে আর ছোট ছোট কামড় দিতে থাকে। এক সময় আমার আদ্রিতার শাড়ি খুলতে থাকে। তখন আদ্রিতা নিজের শাড়ি ধরে কাঁদতে কাঁদতে বলে, আদ্রিতা প্লিজ, আমার সাথে এমন কিছু করিস না। তুই না আমাকে ভালোবাসিস। আমি মরে যাব। আদ্রিতার কথা আর আয়ানের কানে যায় না। আয়ান এক টানে আদ্রিতার পুরো শাড়ি খুলে ফেলে আর আদ্রিতাকে বিছানায় ফেলে দিয়ে জোরপূর্বক কিস করতে থাকে। আদ্রিতা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আয়ানের শক্তির সামনে সে পেরে উঠছে না। আয়ান আদ্রিতার হাত তার ওড়না দিয়ে শক্ত করে বেঁধে দেয়।
আদ্রিতা আয়ানের সাথে হেরে গিয়ে অনবরত কাঁদতে থাকে। আয়ানের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। আয়ান পাগলের মতো হিংস্রভাবে আদ্রিতার চরিত্রের দাগ কাটতে ব্যস্ত। আয়ানের এমন আচরণ হিংস্র দেখে আদ্রিতা নিজেকে আর বাঁচাতে পারে না। নিজেকে সঁপে দেয় আয়ানের হাতে আর অনবরত কান্না করতে থাকে। আর সবকিছু আয়ানের হিংস্রতা অতি কষ্টে সহ্য করতে থাকে। আদ্রিতার বেঁচে থাকার কোন ইচ্ছে শক্তি আর নেই। আদ্রিতার এই মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করে মরে যেতে ইচ্ছে করছে। আয়ানের হিংস্রতা আদ্রিতা সহ্য করতে পারছে না। চিৎকার করে অনবরত কান্না করতে থাকে সে। আয়ান ঠিক হিংস্র নরপশুর মতো আদ্রিতার চরিত্রের দাগ কাটতে ব্যস্ত। আয়ান ঠিক একটা পশুর মতো হিংস্রতা নিয়ে আদ্রিতাকে ধর্ষণ নামক কলঙ্কে কলঙ্কিত করতে থাকে। আদ্রিতা চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু সেদিকে আয়ানের কোন ভ্রুক্ষেপ নেই। আয়ান হিংস্রভাবে আদ্রিতার উপর নিজের পুরুষত্ব ফলাতে ব্যস্ত। 20 মিনিটস লেটার। প্রায় 20 মিনিট পর আয়ান আদ্রিতাকে ছেড়ে দেয়। আদ্রিতার শরীর প্রায় নিস্তেজ হয়ে এসেছে। আদ্রিতার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আয়ান আদ্রিতার দিকে একবার তাকিয়ে আদ্রিতার হাত খুলে দিয়ে ওয়াশরুমে চলে যায়। আদ্রিতার শরীরে তেমন কোন শক্তি নেই, কোন রকমে কম্বল দিয়ে নিজের শরীর দিকে নেয় আর অঝোর ধারায় কাঁদতে থাকে। আজ থেকে আদ্রিতার শরীর অপবিত্রে পরিণত হলো। একটা নারীর সবচেয়ে মূল্যবান জিনিসটা সে হারালো এবং সমাজে প্রতিনিয়ত অবহিত এক কলঙ্কিত চরিত্রহীন ধর্ষিতা নারী হিসেবে পরিণত হলো। কে এই আয়ান? কে এই আদ্রিতা? কেনই বা আয়ান নিজের চাচাতো ভাইয়ের সদ্য বিয়ে করা বউ আদ্রিতাকে তুলে নিয়ে এসে ধর্ষণ করল? কেনই বা আয়ান তার বাবার মাথায় বন্দুক ধরতে দ্বিধাবোধ করেনি? সবকিছু জানতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আয়ান আর আদ্রিতার সম্পর্কটা কি এবং হয়েছিলটা কি? ফ্ল্যাশব্যাক। একটা ব্রিজের উপরে বসে আড্ডা দিচ্ছে আয়ান এবং তার দুই বন্ধু আবির এবং অন্তর। তারা বসে ফ্রি ফায়ার খেলছিল বাজিতে, যেখানে একদিকে আয়ান এক আর এক আবির আর অন্তর। কাস্টমস ম্যাচে 6-6 পজিশন। এমন সময় আয়ানের ফোনের নেট পিন 999+ হয়ে যায় এবং সেই সুযোগে আয়ানকে আবির মেরে দেয়, যার ফলে আয়ান হেরে যায়। এরকম সিরিয়াস মোমেন্টে 999+ হওয়ার কারণে আয়ান অনেক রেগে যায়। আয়ান তাকিয়ে দেখে তার ফোনের স্ক্রিনে একটা নাম্বার ভেসে উঠেছে। এই কারণেই আয়ানের 999+ হয়ে যায় আর রেগে বলে উঠে, আয়ান কোন মাদারবোর্ড রে? আয়ান কথাটা বলেই ফোনটা রিসিভ করল। আয়ান গালি দিতে যাবে এমন সময় ফোনের ওই পাশ থেকে একটা ছেলে বলল, ছেলেটা ভাই আদ্রিতা আপুকে একটা ছেলে বাজে বাজে কথা বলেছে আর গায়ে হাত দিতেছিল। কথাটা শুনেই আয়ানের চোখ মুখ লাল হয়ে গেল। আয়ানের পুরো শরীর রাগে কাঁপছে। আয়ানের পুরো শরীরে যেন আগুন ধরে যায়। আয়ান দাঁতে দাঁত চেপে বলে, আয়ান কোন খানকির অপোলা আমার আদ্রিতাকে বাজে কথা বলেছে, গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। নাম কি? ছেলেটার নাম তো জানি না, তবে এখনো ক্যাম্পাসেই আছে। আয়ান খানকির অপোলারে দেখে রাখো, আমি জাস্ট 10 মিনিটের মধ্যে আসছি। আমার কলিজায় হাত দেওয়ার পরিণাম কি হতে পারে তা ভালোভাবে বুঝিয়ে দিব। কথাটা বলেই আয়ান ফোনটা কেটে দেয়। আবিরের অন্তরকে কিছু না বলে সাথে সাথে বাইক নিয়ে ফুল স্পিডে ভার্সির দিকে আসতে লাগে। আয়ানের এমন আচরণে খানিকটা অবাল হয় আবির আর অন্তর। তারপর তারা দুইজনও ফুল স্পিডে আয়ানের পিছন পিছন আসতে লাগে। আবির আরে মামা তোর পায়ে ধরিয়ে আসতে চালা হেলমেট পরি নাই, একবার পড়লে বিনা টিকিটে কবরস্থানে শুয়ে যাব। অন্তর চুপ, হালা কিচ্ছু হবে না, আয়ানকে দেখছিস না কিভাবে যাচ্ছে, বড় কোন সমস্যা হয়েছে মনে হয়? আবির আরে মামা ওরার তোর জীবনের কোন মায়া না থাকতে পারে, কিন্তু আমার আছে। অন্তর আর একটা কথা বললে কিন্তু কবরস্থানে টিকিট ছাড়াই উপরে পাঠায় দিমু। আবির এই মামা না, তোর যেমনই ইচ্ছে চালা। আমি চোখ বন্ধ করলাম। বেঁচে থাকলে শুধু একটা ডাক দিস। কথাটা বলেই আবির চোখ বন্ধ করে আরো শক্ত করে জড়িয়ে ধরে অন্তরকে। অন্তর আর কিছু না বলে আয়ানের পিছু পিছু উড়াধুরা বাইক টানতে থাকে।
20 মিনিটের রাস্তা প্রায় 12 মিনিটে চলে আসে আয়ান। আয়ান সোজা বাইক নিয়ে ক্যাম্পাসে ঢুকে একটা ছেলের সামনে এসে বাইক থামায় আর প্রচণ্ড রেগে বলে, আয়ান কই, খানকির অপলা কই, আমার কলিজায় হাত দেওয়া। ছেলেটা ওই যে বাইকের উপরে বসে আছে, সাদা টি শার্ট পরা ছেলেটা। ছেলেটা আয়ানকে দেখিয়ে দেয়। আয়ান তাকিয়ে দেখে বাইকের উপরে বসে কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছে, যার মধ্যে ওই ছেলেটাও আছে। আয়ান একটা স্টিক হাতে নিয়ে সোজা ওই ছেলেটার সামনে চলে গেল। কোন কথা না বলে সেখানকার সব কয়টা ছেলেকে স্টিক দিয়ে উড়াধুরা পিটাতে লাগল। এমন সময় আয়ানের পিছু পিছু আসা আবির ও অন্তরও এসে ছেলেগুলোকে মারতে থাকে। ছেলেগুলো কোন চান্সই পাচ্ছে না আয়ান, আবির আর অন্তরের কাছে। এবং কি ছেলেগুলো নিজেরাই বুঝতে পারছে না তাদেরকে এত বাজেভাবে মারা হচ্ছে। ক্যাম্পাসের সবাই তাকিয়ে আছে এই ছেলে তিনটা কে, আর কেনই বা এই ছেলেগুলোকে এভাবে মারছে। এক পর্যায়ে আয়ান, আবির আর অন্তর ছেলেগুলোকে মারতে মারতে বাজে অবস্থা করে ফেলে। আয়ান সাদাটি শার্ট পরা ছেলেটাকে একটু বেশিই বাজেভাবে মেরেছে। তখন আয়ান থেমে গিয়ে আবির আর অন্তরকে থামতে বলে। আয়ানের কথা শুনে আবির থেমে গেলেও অন্তর থামে না। অন্তর পা দিয়ে অনবরত মারতে থাকে। তখন আয়ান ধরে অন্তরকে থামিয়ে বলে, আয়ান আজকের জন্য এটাই এনাফ। সময় হলে আনলিমিটেড মারিস, সমস্যা নাই। চল এখন। খানকির অপলা এমনি আধা মরা হয়ে গেছে, হসপিটালের বেড কনফার্ম 3 মাস। নেক্সট টাইম আর সাহস পাবে না এমনটা করার। কথাটা বলেই আয়ান অন্তর আর আবিরকে নিয়ে চলে আসে ক্যাম্পাস থেকে বাইক নিয়ে। ভার্সিটির বাইরে এসে আয়ান একটা সিগারেট ধরিয়ে নেয়। চোখ বন্ধ করে আয়ান সিগারেটের 2টা টান দিয়ে অন্তরকে দিয়ে দেয়। অন্তর আয়ানের থেকে সিগারেট নিয়ে টানতে থাকে আর জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে বলে, অন্তর মারলাম কেন? আয়ান, জানিস না তো মারলি কেন, আর থামতে বলার পরও কেন এভাবে মারছিলি? অন্তর, অনেকদিন পর সুযোগ পাইছি তাই তোর সাথে যোগ দিলাম, আর আমার শরীরটা সবসময় কেমন যেন মারার জন্য নিষ্ফিস করে, তাই একটু শরীরের নিষ্ফিসানিটা ছুটালাম। আয়ান, শালা তার কাটা, সারা জীবন এরকমই রয়ে গেলি, একটু আবিরের মতো তো হইতে পারিস নাকি? আবির, তুই কি ওর চেয়ে কম নাকি ভাই? আমার মতো ভালো তোরা হইতে পারবি না। তোদের সাথে ফ্রেন্ডশিপ করে আমার জীবনটা আজ অন্ধকার, এই দিক ওই দিক, ডানে বামে কোনো দিক কি হয় সবকিছু। তোরা আমার লাইফে আসার পর আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে, তোরা তোদের মতো থাক ভাই, আমি গেলাম। কথাটা বলেই আবির একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেখান থেকে চলে যেতে লাগল। আবির খানিকটা যেতেই পিছন থেকে আয়ান আর অন্তর দিল এক ধাওয়া। অবশেষে 2 মিনিট দৌড়ানোর পর আয়ান আর অন্তর আবিরকে ধরে ফেলে। তখন আবির বলে, আবিরকে ভাই আপনার, আমাকে এভাবে ধরে আছেন কেন? ছাড়েন মিয়া। আয়ান, আমরা কে সেটা এক্ষুনি বুঝাচ্ছি। অন্তর, ধর শালারে। কথাটা বলেই আয়ান আবিরের 2 হাত ধরে ফেলল আর অন্তর 2 পা। পাশে ছিল একটা পুকুর। আবির কিছু বুঝে ওঠার আগেই অন্তর আর আয়ান আবিরকে পুকুরে দিল এক ফিক। সাথে সাথে আবির পুকুরের পানিতে গিয়ে পড়ায় সারা শরীর ভিজে যায় সবকিছু। আবির কোনোরকম সাঁতার কেটে পুকুর থেকে উঠে। আবিরের খানিকটা দূরে এসে দাঁড়িয়ে আবিরকে দেখে হাসতে থাকে অন্তর আর আয়ান। আবির এদের দুইজনকে কি বলবে ভেবে পাচ্ছে না, কোনো কিছু বলে লাভ হবে না এটা আবির জানে। তাই আবির মনে মনে ভাবল এদের দুইজনকে জায়গা মতো সিস্টেম দিতে হবে, এখন কিছু করা যাবে না, ওরা দুইজন আছে, পারা যাবে না। আবির ভেজা শরীরে ভেজা শার্ট প্যান্ট নিয়ে আয়ান আর অন্তরের কাছে আসে। তখন আয়ান আর অন্তর হাসতে হাসতে অন্তর বলে, অন্তর, দেখলি তো আমরা কে? আবির, দেখলাম। সময় মতো আমিও দেখিয়ে দিব আমি কে। তখন কেঁদে কুল পাবি না তোরা। আয়ান, এই আয়ান কখনো কাঁদে না। আর আমরাও দেখব তুই কোন ছাপড়ি। অন্তর, ওহ মামা, সেই ছাপড়ি, হাহা। আবির, ছাপড়ি না ছাপড়ি আবির। কথাটা বলেই অন্তর আয়ানের সাথে হাত মিলায় আর দুইজন হাসতে থাকে। আবির অসহায় শিশুর মতো দুইজনের দিকে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে অনেক মানুষ আর মেয়ে যাওয়ার ফলে ওদের দেখছে, এটা দেখে আবির বলে, আবির, এই মামা পড়ে হাসিস, চল এখন। এই ভিজা শরীরে রাস্তা দিয়ে কত মেয়ে যাচ্ছে আমাকে দেখছে। শরম মামা, শরম।
আয়ান আচ্ছা ঠিক আছে চল আর দেখ সবকিছু ঠিক আছে কিনা। অন্তর ওর আবার কি হয়েছে আর কি ঠিক থাকবে। আয়ান আরে গাধা পানিতে পড়ার কারণে বললাম ওর ফোন, ঘড়ি ও ওয়ালেট সবকিছু ঠিক আছে কিনা। আবির আরে ভাই ঘড়ি, ফোন সবকিছু তো ওয়াটারপ্রুফ, কিছু হবে না চল। শরম করতেছে আমার। অন্তর শালা তোর এত শরম কেন? আজকাল কিছু কিছু মেয়ে তো বুকে ওড়না দেয় না, ওদের শরম করা উচিত, সেখানে তোর এত শরম কেন? আবির আজকালকার যে মেয়ে ওদের তুলনায় আমাদের ছেলেদের শরম বেশি। আজকালকার কিছু কিছু মেয়ে তো। আয়ান থামো ভাই, তোর বলারও দরকার নাই ভাই, তুই বললে এখন কি বলবি সেটা আমি জানি, আর সেটা কি পরিমাণে নেগেটিভ হবে সেটাও আমি জানি। তোর বলতে হবে না, অন্তর বুঝে গেছে। আবির ওকে বললাম না তাড়াতাড়ি চল। শরম শরম। আয়ান আচ্ছা চল। আবির মামা একটা কথা তো বললি না। আয়ান কি কথা? আবির এই যে ভার্সিটিতে ছেলেগুলোকে কেন মারলাম, আর তুই তখন কিছু বা বলে এইভাবে আসলি কেন? তোর সাথে সাথে অন্তর তো আমাকে কবরস্থানে শোয়াবে ভাবছিল। আয়ান আরে ওইখানে একটা ছেলে আমার কলিজাকে বাজে বাজে কথা বলেছিল, আদ্রিতার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিল বলে খানকিরও পোলায়। অন্তর আরে মামা আগে বলবি তো। ওদের তো মারই হয় নাই, আরও মার খাওয়া ওদের প্রাপ্য ছিল। ও শিট। আয়ান আরে মামা মাথা ঠান্ডা কর। ওই ছেলেটাকে যে পরিমাণে আমি মেরেছি 3 মাসের আগে হসপিটালের বেড থেকে উঠতে পারবে না। আর বাকিগুলো ওর সাথে থাকার কারণে বেচারারা ফাও ফাও মার খাইছে। আবির তুই কিভাবে জানলি যে আদ্রিতাকে বাজে বাজে কথা বলছে? আর আদ্রিতা কোথায়? আয়ান ও শিট, আমার তো মনেই ছিল না আদ্রিতার কথা। ভার্সিটিতে থাকলে তো আমাদের বাধা দিতে আসতো। কথাটা বলেই আয়ান ফোনটা বের করে আদ্রিতাকে ফোন করে। ফোন রিং হচ্ছে কিন্তু কেউ তুলছে না, প্রথমবার কেটে গেল। আয়ানের টেনশন হতে লাগলো। আয়ান আবার ফোন দেয়, এবার 10-15 সেকেন্ড পরে সে আদ্রিতা ফোন রিসিভ করে বলে, আদ্রিতা কি রে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ভ্যাভ্যা করে এত ফোন দিচ্ছিস কেন? কি হয়েছে? আয়ান থাবড়িয়ে গাল লাল করে দিব, ফোন ধরতে এত সময় লাগে? কই তুই? অনেক রেগে। আদ্রিতা আমি তো বাসায় আর ওয়াশরুমে ছিলাম, তাই ফোন ধরতে দেরি হলো। এই সামান্য কারণে এত রেগে যাওয়ার কি আছে? কিছু কি হয়েছে? ভয় ভয় নরম গলায়। আয়ান না কিছু হয় নাই। আর শোন, এইসব এমন অনেক ছোটখাটো বিষয় আছে যা তোর কাছে সামান্য হতে পারে কিন্তু আমার কাছে না। কথাটা বলে আয়ান ফোন কেটে দিল। ফোনের ওই পাশ থেকে আদ্রিতা অবাক হয়ে ভাবতে লাগলো এর আবার কি হলো। আয়ান আবির আর অন্তর দোকানের সসামনে চলে এলো যেখানে ওরা বাইক পার্ক করেছিল। তারপর আবির আয়ান আর অন্তর বাইক নিয়ে যে যার বাসায় চলে এলো। আয়ান বাসায় এসে সোজা আদ্রিতার রুমে চলে গেল। আয়ান আদ্রিতার রুমে ঢুকে দেখে যে আদ্রিতা মন দিয়ে গল্পের বই পড়ছে। এটা দেখে আয়ান মুগ্ধভাবে কয়েক সেকেন্ড আদ্রিতার দিকে তাকিয়ে কিছু না বলে নিজের রুমে চলে এলো। আদ্রিতা বইয়ে ডুবে থাকলেও আয়ানকে লক্ষ্য করেছে কিন্তু ভয় কিছু বলেনি। আয়ান নিজের রুমে এসে ফ্রেশ হয়ে দিল এক ঘুম। চলুন আয়ান ঘুমাতে ঘুমাতে আমরা তার পুরো ডিটেলস জেনে নেয়। আদনান চৌধুরীর একমাত্র ছেলে হলো আয়ান চৌধুরী, যাকে সবাই আয়ান নামেই চিনে। আর আদ্রিতা হলো আয়ানের একমাত্র মামাতো বোন। আয়ান আর আদ্রিতা যখন ছোট তখন আয়ান এবং তার আব্বু আম্মু, আদ্রিতা এবং তার আব্বু আম্মু সবাই মিলে একটা গাড়িতে করে ঘুরতে বের হয়েছিল, যেখানে দুর্ভাগ্যবশত গাড়িটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবং সেই অ্যাক্সিডেন্টে আয়ানের আম্মু এবং আদ্রিতার আব্বু আম্মু দুইজনই মারা যায়। ভাগ্যক্রমে আয়ান আদ্রিতা আর আয়ানের আব্বু আদনান চৌধুরী বেঁচে যায়। তারপর থেকেই আদ্রিতা আয়ানদের বাসায় থাকে আর আয়ান আর আদ্রিতা বড় হতে থাকে। আদ্রিতা আয়ানের চেয়ে প্রায় 1 বছরের বড় এবং ছোট থেকেই অনেক ম্যাচিউর। আয়ান ছোট থেকেই অনেক রাগী, বদমেজাজি আর একজেদি, যেটা বলবে সেটাই, আর যেটা ওর লাগবে মানে যে কোন মূল্যে তার লাগবে, না হলে অসম্ভব হলেও সে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে প্রস্তুত। আদ্রিতা বর্তমানে অনার্স 3rd ইয়ার আর আয়ান অনার্স 1 STONEA। আয়ান এন্ডাই একবার ইংলিশ সাবজেক্টে ডাব্বা খাওয়ার কারণে 1 বছর পিছিয়ে গেছে। আয়ানের পড়াশোনা করার 1% কোন ইচ্ছে নেই, জাস্ট খাতা কলমে শুধু ভর্তি হয়েছে তার আব্বুর কথায় অনার্সে।
আয়ানের সাথে সাথে একই ভার্সিটিতে আবির ও অন্তরও ভর্তি হয়েছে। তারা যা করে যেখানে যায় সব একসাথে, কারণ তারা তিনজন হলো বেস্ট ফ্রেন্ড। একে অপরের জানের জিগার আয়ান ঠিক যেমন তেমনই আবির ও অন্তরও। আদ্রিতা যে ভার্সিটিতে পড়ে তারা ঠিক ওই ভার্সিটিতেই ভর্তি হয়েছে, কিন্তু আয়ান কোনোদিন কলেজ যায়নি। আয়ানের ক্লাসরুম কোনটা সেটাও নিজেই জানে না। আয়ানের আব্বু এবং আদ্রিতা অনেক বোঝানোর পরও কোন লাভ হয়নি, কারণ আয়ান যেটা বুঝে সেটাই, যেটাতে ওর ইন্টারেস্ট থাকে না সেটাকে হাজার বুঝালেও কাজ হবে না। আয়ানের এরকম স্বভাব, আচরণ সবকিছু সবার সহ্য হয়ে গেছে, কারণ আয়ানের আম্মু মারা যাওয়ার পর থেকে আয়ানকে তার আব্বু কিছু বলে না। আয়ানের নিজেকে খুশি রাখার জন্য আয়ানকে নিজের ইচ্ছে মতো চলতে দেয়। এটাই আদনান চৌধুরীর সবচেয়ে বড় ভুল, যেটা উনি এখন বুঝতে পারছে, কিন্তু এখন আর কিছু করার নাই। আয়ানের আব্বু আদ্রিতাকে নিজের মেয়ের মতো দেখে, আর আদ্রিতাও আয়ানের আব্বুকে নিজের আব্বুর মতো দেখে। আদ্রিতা আয়ানকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে, কিন্তু আয়ান আদ্রিতাকে অন্য চোখে দেখে। আয়ান সেই ছোট থেকে আদ্রিতার সাথে বড় হওয়ার কেমন মায়া কাজ করে আদ্রিতার প্রতি আয়ানের। আয়ান ভাবে আদ্রিতা ছাড়া তার জীবন মূল্যহীন। আয়ানের শ্বাস প্রশ্বাস প্রত্যেকটি অঙ্গের সবকিছুর সাথে মিশে আছে আদ্রিতা, কিন্তু আয়ান সেটা প্রকাশ করে না। নীরবে আদ্রিতার সবকিছু খেয়াল করে। কোথায় যায়, কি করে, কোন সমস্যা, কেউ এসে কেড়ে নিবে না তো? সবকিছু। এক ঘুমে বিকেলে ঘুম ভাঙে আয়ানের। আয়ান ওয়াশরুমে গিয়ে মুখে কয়েকটা পানির ঝাপটা মেরে রুম থেকে বের হয়ে আসলো। আয়ান রুম থেকে বের হয়ে আদ্রিতার রুমে গেল। আদ্রিতার রুমে গিয়ে দেখলো আদ্রিতা নাই। এটা দেখে আয়ান ছাদে চলে গেল। আয়ান ছাদে গিয়ে দেখে আদ্রিতা কফি খাচ্ছে আর গল্পের বই পড়ছে। আয়ান বুঝে না এইসব গল্পের বই পড়ে এরা পায় কি। একটা মানুষ কিভাবে এত বই পোকা হতে পারে। আয়ান গিয়ে আদ্রিতার পাশে এসে বসে। আদ্রিতা আয়ানকে একবার দেখে আবারও বইয়ে মনোযোগ দিল। আয়ান বিরক্ত হয়ে আদ্রিতার বইটা বন্ধ করে দিয়ে নিয়ে নিল, আর বলতে লাগল, আয়ান আমি যে এখানে এসেছি কথা বলারও প্রয়োজন বোধ করলি না। এই বইয়ের মূল্য বেশি না আমার মূল্য বেশি? আদ্রিতা অবশ্যই এই বইয়ের। বইটার দাম প্রায় 1000 টাকা, আর তোরে কেউ ফ্রিতেও নিবে না। আয়ান, আদ্রিতা এভাবে তাকিয়ে আছিস কেন? যা সত্যি সেটাই বললাম, দে আমার বই দে। কথাটা বলেই আয়ানের হাত থেকে বই নিয়ে নিল আদ্রিতা। আদ্রিতা বইটা নিতেই আয়ান আবারও আদ্রিতার হাত থেকে বইটা নিয়ে নিল, আর বইটা নিয়ে এক ফিকে ছাদ থেকে নিচে ফেলে দিল। এটা দেখে আদ্রিতা রেগে গেল আর রাগী গলায় বলল, আদ্রিতা এটা তুই কি করলি? আমার বই আমাকে তুই এনে দে। না হলে? আয়ান না হলে কি করবি? আর যেটা করলাম ঠিক করলাম। কোন যুক্তিতে তোকে বইটা এনে দিব? কেন কেন? আদ্রিতা বইটা তুই এনে দিবি আমি বলছি। কারণ প্রথমত বইটা আমার, দ্বিতীয়ত আমি তোর সিনিয়র, আর তৃতীয়ত আমার শখের বইটা তুই ফেলেছিস। আমি তোর সিনিয়র, সো আমি তোকে হুকুম করছি বইটা তুই আমাকে এনে দে। তুই ছোট ভাই হিসেবে আমি তোকে ক্ষমা করে দিব। আয়ান আমি এনে দিতে পারবো না। আর কি বললি হুকুম? আমার বাসায় থেকে আমাকেই হুকুম করছিস? এতটা সাহস কিভাবে হয়? হ্যাঁ। আয়ানের কথাটা সোজা আদ্রিতার বুকে গিয়ে আঘাত করে। আয়ান হাসতে হাসতে না বুঝে ফাইজলামি করে কথাটা বললেও কথাটা সত্য, তাই কথাটা সোজা আদ্রিতার বুকে গিয়ে আঘাত করে। আয়ানের কথাটা শুনে আদ্রিতার চোখে পানি চলে এসেছে। আয়ান তাকিয়ে দেখে আদ্রিতার চোখে পানি চিকচিক করছে। এটা দেখে আয়ানের বুক কেমন করে ওঠে। আয়ানের বুকের মধ্যে সুনামি সৃষ্টি হয়। এই প্রথম আয়ান আদ্রিতার চোখে এইভাবে জল দেখল। আয়ান আদ্রিতার চোখের পানি সহ্য করতে না পেরে আদ্রিতার দুই গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে ব্যাকুল হয়ে বলে, এই পাগলি, আয়ান এই পাগলি কাঁদছিস কেন? আমি তো মন থেকে মিন কিছু বলিনি, জাস্ট ফাইজলামি করে এমনি বললাম। তুই সিরিয়াসলি নেতেছিস কেন? কান্না থামা। তোর কান্না আমি সহ্য করতে পারছি না। আদ্রিতা যেটা বলেছিস ঠিকই তো বলেছিস, আমার না আপন বলতে কেউ নাই। আমার আব্বু আম্মু থাকলে হয়তো আজ তোদের বাসায় আশ্রিতা হিসেবে থাকতে হতো না। আদ্রিতার কথা শুনে আয়ান ঠাসঠাস করে থাপ্পড় মেরে দেয় আদ্রিতাকে।
আর বলে, আয়ান একদম বাজে ফালতু কথা বলবি না। নেক্সট টাইম যদি তোর মুখ থেকে এই কথাটা শুনি তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আর কি বললি আপন বলতে তোর কেউ নাই, তাহলে আব্বুকে? আর আমিই বা কে? তুই হয়তো আমাকে আপন না ভাবতে পারিস, কিন্তু তুই আমার কাছে জনম জনমের আপন। আমারই বা আপন বলতে তুই ছাড়া আর কে আছে? আদ্রিতা, তোর তো তাও আব্বু আছে, আমার তো নিজের বলতে কেউ নাই। আয়ান, হাহা, আব্বু জন্ম দিয়ে বড় করলেই কি আব্বু হওয়া যায়? আমার মাথায় কোনোদিন হাত দিয়ে জিজ্ঞেস করেছে যে আমি কি চাই? আমার মন খারাপ কেন? আমি এত বাইরে থাকি কেন? আমি কলেজ যাই না কেন? আমাকে কি কোনোদিন জোর করে একটা ধমক দিয়ে শাসন করে বলেছে যে এইটা করিস না, এইটা করিস না, এইটা কর, এইটা কর? কলেজ কেন যাসনি? না, কোনোদিন উনি আমাকে এমন কিছু বলে নাই বা আমার জন্য এমন কিছু করে নাই যে ওনার মধ্যে আমি একটুখানি নিজের বাবার ফিল পাবো। আব্বু আমার চেয়ে তোকে বেশি ভালোবাসে। আব্বু বাসায় আসলে সবার আগে তোকে খুঁজে, তুই বাসায় আছিস কিনা। কই, আমারে তো কোনোদিন খুঁজতে দেখিনি। আসলে আমি না থাকলেও উনার চলবে, আমি আমার বাবার একটা বিগ লস প্রজেক্ট। আমি কখনো কারো প্রিয় মানুষ বা প্রিয় সন্তান হওয়ার যোগ্যতা রাখি না। আমি এমন একজন মানুষ যে কারো লাইফে আমার কোন 1% গুরুত্ব নাই। আমি এমন একজন মানুষ যে আমি হারিয়ে গেলে কেউ খুঁজবে না। আমি এমন একজন মানুষ যে কারো লাইফে আমি থাকলেও যেমন, না থাকলেও ঠিক তেমন। আমি না কারো চোখে আমার জন্য কখনো মায়া, ভালোবাসা, আদর, যত্ন কিছু দেখিনি। আসলে আসলে আমার লাইফটাই কেটে যাওয়া ঘুড়ির মতো ঠিকানাবিহীন। আয়ান আর কিছু বলতে পারছে না। বলার আরও অনেক কিছু থাকলেও সেগুলো কখনো প্রকাশ করা যায় না, মনের এক কোণে সেগুলো আফসোস হয়ে পড়ে থাকে ধ্বংসস্তূপের ন্যায়। আদ্রিতা আয়ানের কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। নীরবতার ন্যায় আয়ানের চোখে ভাসতে থাকা পানির দিকে তাকিয়ে থাকে। তখন আয়ান আবারও বলে, আয়ান, আসলে আমার জীবনটা না মূল্যহীন। এমনকি তোর কাছেও আমার জীবনের কোন মূল্য নেই। যেমন আমার লাইফের থেকে একটা 1000 টাকার বই তোর কাছে বেশি মূল্যবান। হয়তো আমি মরে গেলেও এতটা কষ্ট পাবি না যতটা কষ্ট বইটা নিচে ফেলে দেওয়ায় তোর হয়েছে। হা হা, আমার লাইফটা একটা বইয়ের সমানও গুরুত্বপূর্ণ না। আয়ানের বলা শেষ 3টা লাইন সোজা আদ্রিতার বুকে এসে আঘাত করে। আদ্রিতার কথা বলার কোন ভাষা নাই। কি বলবে? আদ্রিতা কিছু বলবে তার আগেই আয়ান পকেট থেকে ওয়ালেট বের করে একটা 1000 টাকার নোট আদ্রিতার হাতে ধরিয়ে দিয়ে বলল, আয়ান, বইটা ফেলে দেওয়ার জন্য দুঃখিত, এই যে টাকা, কিনে নিন। আর পারলে বইটা ফেলে দেওয়ার জন্য এই অমূল্যহীন অধমকে ক্ষমা করে দিন। কথাটা বলেই আয়ান ছাদ থেকে নেমে নিজের রুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে মুখে কয়েকটা পানির ঝাপটা মেরে নিজের ইমোশন কন্ট্রোল করে নিজেকে শান্ত করে। তারপর বাইকের চাবিটা নিয়ে বাসা থেকে বের হলো। আয়ান মন খারাপ থাকলে সে অন্তর আর আবিরকে নিয়ে যেখানে সেখানে ঘুরতে যায়, যার ফলে তার মন ভালো হয়ে যায়। বন্ধুত্ব তো এরকমই হওয়া উচিত, যেখানে তাদের সাথে মন খারাপ করে থাকা যায় না। আবির বাইক নিয়ে সোজা 4 রাস্তার মোড়ে চলে আসে। আর ফোন করে অন্তর ও আবিরকে আসতে বলে। আয়ান একটা সিগারেট ধরিয়ে নিয়ে আনমনে রাস্তার দিকে তাকিয়ে আছে। রাস্তা দিয়ে শত শত গাড়ি আর মানুষ যাচ্ছে, সেদিকেই আনমনে তাকিয়ে আছে আয়ান। প্রায় 5 মিনিট পর অন্তর ও আবির চলে আসে। আয়ানকে মন খারাপ করে থাকতে দেখে অন্তর বলে, অন্তর, হেই মামা, কি হইছে? মন খারাপ কেন? আয়ান, এমনি ভাল লাগতেছে না, চল কোথাও থেকে ঘুরে আসি। আবির, কই যাবি? আয়ান চোখ যেই দিক যায় সেই দিক। আমরা কখনো যে জায়গায় যাই নাই, আজকে সেই জায়গাগুলোতে যাব, চল। আবির, আমার মনে হয় শহরে তো এমন কোন জায়গা বাদ নাই যে আমরা সেখানে যাই নাই। অন্তর, আব্বে হালা শহরে নাই তো কি কিসে, চল আজকে শহরের বাইরে থেকে ঘুরে আসি। আবির, শহরের বাইরে গেলে তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। আয়ান, তো তুই কি মেয়ে মানুষ নাকি যে রাতে তোকে একটা পেয়ে ধর্ষণ করে দিবে? আবির, শালা এত রাতে বাড়ি ফিরলে তো আমারে বাসায় মরিচ বাটার মতো পিটবে, আর আমি যে বাসায় ফিরবো তার কি গ্যারেন্টি? তোদের বাইকে উঠলে তো আমার এক পা কবরে চলে যায়। আয়ান, দেখ ভাই, এইসব ক্যাচাল বাদ দে। আর তুই যাবি কিনা সেটা বল।
এত কাহিনী শুনতে চাচ্ছি না আমি। আবির ঠিক আছে চল, তবে ভাই তোদের পায়ে ধরি আমারে শুধু অক্ষত অবস্থায় বাসায় নিয়ে আসিস। তারপর আয়ান আবির আর অন্তর মিলে শহরের বাইরে ঘুরতে বের হলো। তারপর তারা তাদের মতো বাইক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে প্রায় রাত 10টা বেজে যায়। তারপর তারা একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে বাসায় আসতে থাকে। বাসায় আসতে প্রায় সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত রাস্তার সাথে অন্ধকার, এমন রাস্তায় ঘোরাঘুরি করতেও ভালো লাগে। কেমন এক অজানা ফিলিংস কাজ করে। রাস্তায় তেমন জ্যাম না থাকার কারণে একটু জোরে বাইক টানতে থাকে আয়ান সামনে আর তার পিছনে আবির আর অন্তর এক বাইকে। আবির পিছনে ভয়ে ভয়ে বসে আছে, কারণ একবার অ্যাক্সিডেন্ট হলে আর আবিরকে বাসা যাওয়ার লাগবে না, সোজা কবরস্থানে যাবে। আবির ভয়ে ভয়ে বসে আছে আর এদিকে আয়ান আর অন্তর উড়াধুরা বাইক টানছে আর শা করে এক এক গাড়ি কেটে চলেছে একে বেঁকে। আবির তো ভয় মনে মনে ভাবে এই বুঝি অ্যাক্সিডেন্ট হলো, এই বুঝি গাড়িতে গিয়ে ধাক্কা দিল। আবির এমনি ভয়ে ভয়ে বসে আছে, তার উপরে তখন অন্তর আবিরকে বলে, অন্তর আচ্ছা মামা, এই যে এত স্পিডে গাড়ি চালাচ্ছি, যদি অ্যাক্সিডেন্ট হয়? আবির ভাই তুই কি পরিমাণে যাওরা, এই অবস্থায় কেউ এসব কথা বলে? ভাই তুই আমাকে নামিয়ে দে, আমি যেমনে হোক বাসায় চলে যাব। অন্তর চুপ কর শালা, অ্যাক্সিডেন্ট হলে আর কি হবে, খুব বেশি 2 থেকে 4 বছর হসপিটালে থাকার লাগবে, নয়তো হসপিটালে যাওয়ারই লাগবে না। আবির এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হলে বাঁচব কিনা সন্দেহ, আর তুই বলছিস হসপিটাল যেতে হবে না? অন্তর আরে ভাই সেই জন্যই তো বললাম, হসপিটালে না ডিরেক্ট করব, স্থানে ল্যান্ড করব। আবির তোর মুখ দিয়ে এইসব কথা কিভাবে বের হচ্ছে ভাই? স্পিড কমা আর সামনে তাকিয়ে ভালোভাবে বাইক চালা, না হলে সত্যি সত্যি উপরে গিয়ে নিজের পাওনা সিটটা বুঝে নিব। তারপর প্রায় রাত 12:00টায় তারা বাসায় চলে আসে। আয়ান বাসায় এসে বাইকটা রেখে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায়। আয়ান নিজের রুমে গিয়ে লাইট অন করতেই চমকে যায়। আয়ান তাকিয়ে দেখে ফ্লোরে প্রায় 30-40টা গল্পের বই, আর বিছানার এক কোণে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে আদ্রিতা, আর পাশে ছোট টেবিলে প্লেটে খাবার রাখা। আয়ান কিছু বুঝতে পারছে না। আয়ান কিছুক্ষণ আদ্রিতার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় আর মনে মনে বলে, যার কাছে আমার চেয়ে একটা বইয়ের মূল্য বেশি, এই মন তাকে সেই কবে থেকে দিয়ে বসেছি। শালার বেহায়া মন, জানি না এর শেষ কবে হবে। তবুও আমার তাকেই চাই যার কাছে আমার চেয়ে একটা বইয়ের মূল্য বেশি। আয়ান কথাগুলো মনে মনে ভেবে সামনে তাকায়। আয়ান কি করবে কিছু বুঝতে পারছে না। আয়ান টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে আদ্রিতার মুখে হালকা পানি ছিটিয়ে দিল, আর সাথে সাথে আদ্রিতার ঘুম ভেঙে গেল। তখন আয়ান বলল, আয়ান আমার রুমে এত রাতে কি? আর এসব কি? আদ্রিতা তোকে জানি কি বলছিলাম তোর চেয়ে একটা বইয়ের মূল্য বেশি। আমি তো সেটা এমনি এমনি মজা করে বলেছিলাম। মানুষকে কি কখনো একটা বইয়ের মূল্যের সাথে তুলনা করা যায়? আর এই বই না, এরকম বই দিয়ে 1000টা লাইব্রেরি আমাকে এনে দিলেও তোকে যতটা আমি আপন ভাবি তার 1 ন্যানো সেকেন্ডও এই বই আমার আপন হতে পারবে না। সব জ্বালিয়ে দিব আমি। কথাটা বলেই আদ্রিতা একটা ম্যাচ হাতে নিল। আগুন ধরিয়ে বইগুলো জ্বালিয়ে দিতে যাবে, এমন সময় আয়ান গিয়ে আদ্রিতাকে থামায় আর বলে, আয়ান পাগল নাকি, এভাবে আগুন ধরিয়ে দিচ্ছিস? আর আমিও তখন এমনি এমনি ওইসব বলেছি, মন থেকে বলিনি। আদ্রিতা ছাড় আমাকে, এই বইয়ের জন্য আমি তোকে মূল্যহীন বলেছি, তোর সাথে মজা নিয়েছি। আয়ান আরে পাগলি, আমি জানি তোমার কাছে আমার মূল্য কতটুকু, আর আমাকে তুই কতটা আপন ভাবিস। আর আমিও তোকে অনেক ভালোবাসি। এখন কি ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে আমাকে আর নিজেকে মারার প্ল্যান করছিস নাকি? দে লাইটার দে। কথাটা বলে আদ্রিতার হাত থেকে লাইটারটা নিয়ে নেয় আয়ান। তখন আদ্রিতা বলে, আদ্রিতা আমাকে তুই ক্ষমা করে দে। আর আজ থেকে আমি আর কোন গল্পের বই পড়া তো দূরের থাক, হাতে নিব না, তোকে কথা দিলাম। আয়ান এইসব বাংলা ছবির ডায়লগ বাদ দিত। আর তোরে কি আমি বই পড়তে মানা করলাম নাকি? আদ্রিতা মানা না করলেও আমি আজকের পর থেকে গল্পের বই আর পড়ব না, এবং কি আমার প্রিয় উপন্যাসটা না।
আয়ান, সেটা তোর ইচ্ছে। এখন যা রুম থেকে, আমি ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। আদ্রিতা, আগে খাবার খেয়ে নে, তারপর ঘুমাবি। আয়ান, আমার খাওয়ার কোন মুড নেই এখন। আর আমার জন্য রুমে খাবার নিয়ে আসা কেমনই সম্ভব, যেখানে আজ পর্যন্ত কাউকে দেখলাম না আমাকে খাওয়ার জন্য ডাকছে। আদ্রিতা, দেখ, বেশি কথা বলবি না। তোর রাগের কারণে কেউ তোকে খাবারের জন্য ডাকে না। তোকে ডিস্টার্ব করলে তো রেগে ছাতো করে উঠিস, আর তুই তো আব্বু আর আমার সাথে খাস না। যখন খুশি তখন খাস, তাই তোকে কেউ ডাকে না। আয়ান, তা আজকে কি মনে করে যদি রাগ করি? আদ্রিতা, ইচ্ছে হইছে তাই। আর এই আদ্রিতা কারো রাগকে ভয় পায় না। আয়ান একটা ধমক দিলে যে কেঁপে উঠে, তার আবার সাহস। হা হা হা। আদ্রিতা, দেখ, হাসবি না, এটা মেয়েদের একটা গুণ। কোন মেয়ে যদি পুরুষের শাসনে না ভয় পায়, তাহলে সে কিসের মেয়ে? মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য রইল কই? আয়ান, তা অবশ্য ঠিক। আদ্রিতা, যা, এখন ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নে। তারপর আয়ান আর কোন কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে বের হলো। আয়ান তাকিয়ে দেখে নিজের হাতে খাবারে হাত লাগিয়ে প্লেট নিয়ে বসে আছে আদ্রিতা। তখন আয়ান বলে, আয়ান, নিজে যখন খাবি তো আমার সাথে এত নাটক করলি কেন? আদ্রিতা, তোকে কখন বললাম আমি খাবো? আয়ান, খাবারে হাত লাগিয়ে বসে আছিস আর বলছিস নিজে খাবি না। আদ্রিতা, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব, তাই খাবারে হাত লাগিয়েছি। কেন, আমার হাতে কি খাবি না? ঠিক আছে, হাত ধুয়ে ফেলছি। আয়ান, আরে কখন বললাম খাবো না? নিজের হাতে খাওয়ার মুড নাই। তুই খাইয়ে দে, অনেক বছর কারো হাতে খাই না। আদ্রিতা, ঠিক আছে, বসো এখানে, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আয়ান আদ্রিতার পাশে বসে। আদ্রিতা এক এক করে আয়ানকে খাবার খাইয়ে দিতে লাগে। আর আয়ান তৃপ্তি সহকারে নিজের প্রিয় মানুষটার হাতে খেতে থাকে। কেমন এক অন্যরকম ফিলিংস কাজ করে আয়ানের মনে, যা বলে বোঝানো যাবে না। তারপর আদ্রিতা এক এক করে সবটুকু খাবার আয়ানকে খাইয়ে দেয়, আর আয়ান যত্ন সহকারে খেতে থাকে। আয়ানকে খাইয়ে দিয়ে প্লেট নিয়ে চলে গেল আদ্রিতা। আয়ান ক্লান্ত থাকায় আর কিছু না ভেবে শুয়ে পড়ে। পরের দিন সকাল 10টায় ঘুম ভাঙে আয়ানের। আয়ান ফ্রেশ হয়ে নিচে নামতেই অবাক হয়, কেননা সোফায় বসে বসে টিভি দেখছে আদ্রিতা। আদ্রিতা কোনোদিন ভার্সিটি মিস দেয়নি আজ পর্যন্ত, আর আজকে কোন ছুটির দিনও না। তখন আয়ান বলে, আয়ান, কি রে, এই সময়ে বাসায় কি করিস? ভার্সিটি কি বন্ধ নাকি? আদ্রিতা, না, ভালো লাগছে না, তাই ভাবছি কয়েকদিনের ভার্সিটিতে যাব না, বাসায় থেকেই পড়াশোনা করব। আদ্রিতার কথা শুনে ডাসকি খায় আয়ান। তখনই আয়ানের কালকের কথা মনে পড়ে। আয়ান বুঝতে পারে কেন আদ্রিতা ভার্সিটি যেতে চাচ্ছে না। তখন আয়ান বলে, আয়ান, রেডি হয়ে নে, ভার্সিটি যাবি, আর কেউ তোকে ডিস্টার্ব করবে না। ভয় পেতে হবে না। আদ্রিতা, মামা মানে আমাকে কে ডিস্টার্ব করবে? আর আমি কাকে ভয় পাবো? আয়ান, আমার থেকে লুকাতে হবে না, আমি সব জানি। আর তোকে কেউ ডিস্টার্ব করবে না। আর তোকে কেউ ভার্সিটিতে ডিস্টার্ব করেছে আর তুই আমাকে জানাসনি কেন? আদ্রিতা, এমনি। আয়ান, নেক্সট টাইমে কেউ কিছু বললে বা কোন সমস্যা হলে আমাকে জানাবি। বাকিটা আমি আয়ান দেখে নিব। আদ্রিতা, সেই জন্যই তো তোকে জানায়নি। তোকে জানি, তোকে জানালে তুই ঝামেলা মারামারি করবি, তাই জানাইনি, আর ভবিষ্যতে জানাবো না। আয়ান, তোর জানাতে হবে না। তুই না জানালেও আমি জেনে যাব। আমি ভার্সিটিতে না গেলেও ভার্সিটিতে কি কি হয় সব আমার কানে আসে। আর সব সময় তোর উপর নজর রাখে, ছবি কেয়ারফুল। আদ্রিতা। আয়ান, এভাবে তাকিয়ে না থেকে যা, রেডি হয়ে আয়, আর আমিও রেডি হয়ে আসি। আদ্রিতা, তুই আবার কোথায় যাবি? আয়ান, ভাবছি আমিও ভার্সিটিতে যাব আর তোর সাথে। ভর্তি হওয়ার পর তো কোনোদিন যায়নি, তাই দেখে আসি কি অবস্থা। আদ্রিতা। আয়ান, এভাবে তাকানোর কি আছে, আমি কি ভার্সিটি যেতে পারি না নাকি? হালক রেগে। আদ্রিতা, সেটা কখন বললাম? আয়ান, তো এখানে তাকায় আছিস কেন, যা, রেডি হয়ে আয়। তারপর আদ্রিতা রেডি হয়ে আসে। আদ্রিতা গাড়ি নিতে গেলে আয়ান বাধা দেয় আর বলে বাইকে করে যাবে। আদ্রিতাও আর কিছু বলে না, কারণ আদ্রিতারও বাইকে করে ঘুরতে ভালো লাগে। শুধু ভয়ে আয়ানকে বলার সাহস পায় না।
তারপর আয়ান তার প্রেয়সীকে বাইকে করে নিয়ে ভার্সিটি চলে আসে। আয়ান আর আদ্রিতাকে একসাথে দেখে সবাই বুঝতে পারে যে কেন আয়ান ওই ছেলেগুলোকে বাজেভাবে মেরেছিল। আয়ান বাইকটা পার্ক করতেই আদ্রিতা নেমে তার ক্লাসে চলে গেল আর আয়ান ক্লাসে না গিয়ে একটা গাছতলায় গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যে আবির ও অন্তর চলে এলো। আসার সময় আয়ান ফোন করে আসতে বলেছিল। তারপর তারা কিছু কথা বলে নিজেদের মধ্যে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে হঠাৎ আবির বলে, আবির দেখ মামা, গেট দিয়ে নীল ড্রেস পরে যে মেয়েটা আসছে মেয়েটা সেই না, পুরাই আগুন। দেখ মামা মেয়েটাকে। অন্তর, আরে ভাই কি সবসময় মেয়ে মেয়ে করিস? ওই যে ওই ম্যামকে দেখ। অন্তর, আরে ভাই কি সবসময় মেয়ে মেয়ে করিস? ওই যে ওই ম্যামকে দেখ। আবির, আয়ান, আরে ভাই তোরা দুইজন কি লুচ্চামি শুরু করলি? সময় আছে, ভালো হ মামা, না হলে কিন্তু ভবিষ্যতে মারা খাবি। আবির, মারা তো আমরা প্রতিদিন খাই। অন্তর, আব্বে হালা তুই চুপ কর, এই পৃথিবীতে ভালো মানুষের দাম নাই। মানুষের উপকার করে দেখ, 2 সেকেন্ডও মনে রাখবে না, আর একবার ভরে দে দেখবি সারা জীবন মনে রাখবে। ডিস্টার্ব করিস না, মেয়ে দেখতে দে। আয়ান, তোরে বুঝিয়ে লাভ নাই, তোর যা মন চাই তাই কর। তারপর তিনজন বসে আরো কিছুক্ষণ আড্ডা দিতে লাগে। আড্ডা দিতে দিতে হঠাৎ অন্তর বলে, অন্তর মামা দেখ অন্তরা, অন্তর ওরা উস্কি হট। ম্যাচের কাঠি আছে না, ম্যাচের কাঠির আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে, আমারে পুরো পুইড়া ফেলতেছে। অন্তরের কথা শুনে আবির আর আয়ান তাকায়। তাকিয়ে দেখে একটা মেয়ে তাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। অন্তরের এমন কথা শুনে আবির বলে, আবির, কোন অন্তরা? আমরা তো চিনি না। অন্তর, আরে শালা, আমার নাম অন্তর হলে সেই অনুযায়ী অন্তরা তো হবে নাকি? উফ, কি পরিমাণে হট দেখছিস একবার। চল মামা, কথা বলে আগুন ধরিয়ে দিয়ে আসি। কথাটা বলেই অন্তর মেয়েটার পিছু পিছু যেতে লাগলো। আয়ান আর আবিরও বসে না থেকে দাঁতে দাঁত চেপে অন্তরের পিছনে পিছনে আসতে থাকে। আয়ান আর আবির জানে অন্তর কেমন। হাজার বললেও কোন কাজ হবে না, আর অন্তরের এইরকম কাহিনী ওদের ভালোই লাগে। একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একজন থাকবেই। মেয়েটি গিয়ে একটা গ্রুপে যোগ দিল, যেখানে একটা মেয়ে আর 2টা ছেলে মিলে আড্ডা দিচ্ছিল। মেয়েটি গিয়ে একটা ছেলের পাশে গিয়ে ঘেঁষে বসলো আর ছেলেটি সামান্য সরে গেল। একটা দেখে মেয়েটি বিরক্ত ফিল করল। মেয়েটি হলো ছেলেটির গার্লফ্রেন্ড, যা ওদের কথাবার্তা আর ব্যবহারেই বোঝা যাচ্ছে। তখন আবির অন্তরকে বলল, আবির, আহারে মামা, তোর জন্য কষ্ট হচ্ছে। তুই আর আগুন নিভাতে পারলি না, তার আগেই অন্যকে নিভিয়ে দিল। আয়ান, লল ভাই লল। অন্তর, আরে মামা শুধু দেখতে থাক মেয়েটার ভিত্তে কিভাবে ম্যাচের কাঠির মতো দাউ দাউ করে আগুন ধরাই। কথাটা বলেই অন্তর সেখানে চলে গেল। অন্তরের সাথে আবির ও আয়ানও গেল দেখতে যে অন্তর কি করে। সবার উদ্দেশ্য অন্তর হাসতে হাসতে হালকাভাবে বলল, অন্তর, কি রে মামা, তোদের গ্রুপে দেখি প্রেমের বাতি জ্বলে। একটা ছেলেকে ভাই তুই, আর এখানে এসে আমাদের এই কথা বলছিস কেন? অন্তর, আরে মামা, আমরা এক ভার্সিটিতে পড়ি, সেই অনুযায়ী আমরা হলাম সবাই ভাই ব্রাদার্স, কি বলো মামা? ছেলেটি তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা সবাই ফ্রেন্ড। পরিচয় হয়ে নিয়ে, এইটা আমার গার্লফ্রেন্ড অনু। একটা ছেলে তার সাথে বসে থাকা মেয়েটিকে দেখিয়ে বলল। তখন অন্তর ভালোভাবে পরিচয় হয়ে নিল। আবির আর আয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাহিনী দেখছে, কিছু বলছে না। তখন যেই ছেলেটি অন্তরের দেখা মেয়েটির বয়ফ্রেন্ড বলে, ছেলেটি এই মামা, পরিচয় হয়ে নিয়ে এইটা তোর ভাবি লাগে বুঝছস? আবির, না ভাই, ওর সাথে পরিচয় করিয়ে দিস না, ওর চরিত্র ভালো না। পরে কিন্তু তুই নিজের পায়ে নিজে কুড়াল মারবি। অন্তর, এই বেডা, তুই জানস আমার চরিত্র ভালো নাকি খারাপ? তুই উল্টো পাল্টা কোন কথা কবি না, তরে কইয়া দিলাম তরে কিন্তু গলা টিপা মাইরা লামু। চুপ থাকবি, একবারে চুপ থাকবি। ছেলেটি, আরে না, সমস্যা নাই। ওয়াই বৃদ্ধা মানুষ, না পরিচয় হলে সমস্যা নাই। এই তুই পরিচয় হ। অন্তর, আরে ভাবি, এইটা কি তাহলে আপনিই নাকি? ভাবি, আপনি কিন্তু আমার অন্ধকারের একলা রাস্তায় চাঁদ। আপনি ছাড়া যত মাইয়া আছে দিয়া লাইলাম বাদ। পোলা হইলেও খাইতে ভাল লাগে তেঁতুল লেবুর টক।
আপনি বাদে যত মাইয়া আছে সব আজকে রাতেই কর্মু ব্লক। আমার মনের ভিতরে আপনি কিন্তু টপ। আপনার মনের দরজা খুইল্লা রাইখেন কর্মু আমি চপ। খাইলে বেশি প্রোটিন পাওয়া যায় আম, দুধ, মাছ তরকারি। আপনি যদি আমার লগে থাকেন তাইলে আমি কি কারো ধার ধারি আপনি কি দিবেন নাকি আমার সাথে 7 সমুদ্র বাড়ি? মেয়েটি আমি তো এটাই চাইতেছিলাম। ওর মতো আনরোম্যান্টিক পোলার সাথে কে প্রেম করে? আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যান, আমরা ঘুরতে যাই, চলেন তো। অন্তর যা বাসায় গিয়ে কানে হেডফোন লাগায় গান হুন, সম্পর্ক বদলে গেল একটি পলকে। হে হে হি, তুই থাক, আমি তোর গার্লফ্রেন্ড এর লগে ঘুরে আসি। কথাটা বলেই অন্তর পকেট থেকে একটা কালো সানগ্লাস বের করে চোখে দিয়ে দিল। তারপর বাইকটা নিয়ে এসে মেয়েটিকে পিছনে বসিয়ে নিয়ে চলে গেল। ছেলেটা কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। ছেলেটার মুখের অবস্থা কান্না করে দেওয়ার মতো। আয়ান আর আবির ছেলেটাকে দেখে উড়াধুরা হাসতে লাগে। আবির আগেই বলছিলাম ওর চরিত্র ভালো না। যা এখন বাসায় গিয়ে বাংলা স্যাড সং ডাউনলোড দে ম্যানি লইয়া। রাত 10টা। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আয়ানের আব্বু ও অদ্রিতা। এমন সময় বাইরে থেকে বাসায় আসে আয়ান। আয়ান একবার সেদিকে তাকিয়ে নিজের রুমে যাবে, তখন তার আব্বু তাকে বলল, আয়ানের আব্বু, কই যাচ্ছিস, খেয়ে যা। আয়ান, তোমরা খাও, আমি পরে খেয়ে নিব। আয়ানের আব্বু আজ থেকে আগামী কয়েকদিন তোর এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকা অফ। আর কাল থেকে তোকে সবার সাথে একসাথে ডিনার করতে হবে। আয়ান, মানে তোমার কথা কিছুই বুঝলাম না আমি। আয়ানের আব্বু, কাল তোর চাচা চাচি এবং চাচাতো ভাই নিলয় আসবে বাসায়। তুই তো জানিস প্রায় অনেক দিন ধরে নিলয় দেশের বাইরে। নিলয় দেশে এসেছে এবং কালকে তারা আমাদের বাসায় আসে। কথাটা শুনে আয়ানের একটু ভয় হতে থাকে। নিলয় হলো আয়ানের চাচাতো ভাই, বয়সে আয়ানের চেয়ে 2 বছরের বড়। প্রায় অনেক বছর ধরে নিলয় দেশের বাইরে। আয়ানের নিলয়ের ফেসটাও এখন মনে নেই। আয়ান ভয় করছে আদ্রিতাকে নিয়ে, কেননা ছোটবেলায় আয়ান যেটা পছন্দ করত ঠিক সেটাই নিলয় পছন্দ করত আর সেটাতে ভাগ বসাতো। আর আয়ানকে মেরে সেটা নিয়ে নিত। নিলয় আদ্রিতাকে আয়ানের থেকে কেড়ে নিবে না তো? আয়ান বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, আয়ান, ওনারা আসছে তো এখানে আমার কি? আমি কারো জন্য আমার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবো না। আয়ানের আব্বু, দেখ আয়ান, এমনিই কিন্তু ওনারা তোকে পছন্দ করে না তোর ব্যবহার, আচার আচরণ এবং চলাফেরার জন্য। আয়ান, আমি সবার পছন্দের না, আর এই জিনিসটাই সবচেয়ে বেশি ভাল লাগে আমার। কথাটা বলেই আয়ান তার আব্বুকে কোন কথা বলার সুযোগ না দিয়ে উপরে চলে গেল। আয়ানের আব্বু আর আদ্রিতা আয়ানে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, আর কিছু বলল না। আয়ান রুমে এসে ফ্রেশ হয়ে নিল। আয়ানের আদ্রিতাকে নিয়ে চিন্তা হতে লাগলো। আয়ানের চাচা এবং চাচিও তেমন ভালো না, তাদের ছেলে যা বলে তাই করে। আয়ান চিন্তিত হয়ে এসব ভাবতে লাগে। ভাবতে ভাবতে প্রায় অনেক সময় হয়ে যায়, তখন আদ্রিতা রুমের মধ্যে খাবার নিয়ে প্রবেশ করে। আদ্রিতা আয়ানকে চিন্তিত দেখে বলল, আদ্রিতা, কি রে, এত কি ভাবছিস? নে, খাবার খেয়ে নে। আয়ান, টেবিলে রেখে যা, আমি পরে খেয়ে নিব। আদ্রিতা, আচ্ছা ঠিক আছে, মনে করে খেয়ে নিস। আদ্রিতা খাবারগুলো টেবিলে রেখে চলে যেতে নিবে, এমন সময় আয়ান আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, আয়ান, এই শোন। আদ্রিতা, হুম বল, কি বলবি? আয়ান, তুই তো প্রায় অনেক দিন ধরে বাসার বাইরে কোথাও ঘুরতে যাসনি। যা, তুই তোর বান্ধবীর বাসা থেকে ঘুরে আয়, কয়েকদিন ভালো লাগবে তোর। আদ্রিতা, তুই তো জানিস আমি কারো বাসায় বা কোথাও গিয়ে থাকতে পছন্দ করি না। আর সামনে তো আমাদের এক্সামস। আর তুই হঠাৎ করে এই সব কথা বলছিস কেন? আয়ান, দেখ, তুই তো জানিস কালকে আমার চাচা চাচি আর চাচাতো ভাই নিলয় আসবে। তাই তোকে এইসব কথা বললাম। আদ্রিতা, কেন? আয়ান, দেখ, আমি চাই না তোর কোন সমস্যা হোক। তাই তোকে বলতেছি, আমার চাচাতো ভাই নিলয়ের চরিত্র কিন্তু তেমন ভালো না। ওর সাথে কোন কথা বলবি না, আগ বাড়ির কথা বলতে আসলেও বলবি না। আর ওর সামনে তেমন যাবি না। বাসায় থাকলে বেশিরভাগ সময় রুমের মধ্যে থাকবি, আর আমিও বাসায় থাকবো, আমার সাথে আড্ডা দিবি। আদ্রিতা, আচ্ছা ঠিক আছে। আয়ান, আচ্ছা ঠিক আছে, যা। আর সকালে আমাকে ডেকে দিবি, আমিও ভার্সিটি যাব। আদ্রিতা, আচ্ছা ঠিক আছে।
তারপর আদ্রিতা চলে গেল। আয়ান নিজের মন থেকে চিন্তা ভাবনা সরাতে ফ্রি ফায়ার গেমের মাঝে ডুব দিল। আসলে এটা এমন একটা গেম যেটা খেলার সময় এটা ছাড়া আর কোনো কিছু মাথায় আসে না। কাউকে ভুলতে এই গেমটাই যথেষ্ট, মন ভালো করতে এই গেমটাই যথেষ্ট। এই গেমের মায়া একবার যে পড়েছে সে এই গেমের মায়া কখনো ভুলতে পারে না। তাই তো লাইফ নিয়ে বিজি হওয়ার পর গেম খেলতে না পারলেও তারা এই গেমটা ফোন থেকে ডিলিটও করতে পারে না। সকাল 9টা। আয়ান আর আদ্রিতা বাসা থেকে বের হবে ভার্সিটির উদ্দেশ্যে। তখন সোফার মধ্যে বসেছিল আয়ানের আব্বু। আয়ানের আব্বু আজকে অফিস যায়নি, আয়ানের চাচা চাচি আসবে বলে। আয়ানের আব্বু আদ্রিতাকে দেখে বলে, আয়ানের আব্বু আদ্রিতা মা আজকে তোকে ভার্সিটি যেতে হবে না। আদ্রিতা কেন? আয়ানের আব্বু তুই তো জানিস আজকে আয়ানের চাচা চাচি আসবে। আয়ান তো থাকবে না, তাই বলছিলাম আমি বাসায় একা কেমনে কি করব, তুইও থাক। আদ্রিতা আচ্ছা ঠিক আছে। আয়ান সামনে এক্সাম, এখন ভার্সিটি মিস দিলে তো ওর অনেক কিছু মিস হয়ে যাবে। আয়ানের আব্বু একদিন মিস গেলে কিছুই হবে না, আর তোকে সেটা ভাবতেও হবে না। তুই কোথায় যাচ্ছিস যা। আয়ান ধুর। আয়ান আর বাইরে না গিয়ে সিঁড়ি বেয়ে উঠে নিজের রুমে চলে গেল। আয়ানের আব্বু বিষয়টা কিছুই বুঝতে পারল না। আদ্রিতা আর দাঁড়িয়ে না থেকে সে ওর রুমে চলে এলো। আয়ানের আব্বু সোফায় বসে খবরের কাগজ পড়তে পড়তে অপেক্ষা করতে লাগলো কখন আয়ানের চাচা চাচি আর নিলয় আসবে। প্রায় 11টার সময় কলিং বেল বেজে ওঠে। আয়ানের আব্বুর সাথে আদ্রিতা বসেছিল, আদ্রিতাকে সাথে নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়। আয়ানের আব্বু তার ভাইকে জড়িয়ে ধরে, তারপর তাদের সাথে মোলাকাত করে। আদ্রিতা আয়ানের চাচা চাচিকে সালাম করে। ওনারা বেশ কয়েকবার আসার কারণে আদ্রিতাকে অনেক আগে থেকেই চেনে। আয়ানের চাচি আদ্রিতার দিকে তাকিয়ে বলে, চাচি বা আদ্রিতা মা তো দেখি আগের থেকে অনেক বড় আর দেখতে সুন্দর হয়েছিস। আদ্রিতা লজ্জা পায় আয়ানের চাচির কথা শুনে। আদ্রিতা কিছু বলে না, মাথা নিচু করে চুপ করে থাকে। এদিকে নিলয় তো আদ্রিতাকে দেখে ক্রাস খেয়ে যায়। দরজা খোলার পর আদ্রিতাকে দেখে সাথে সাথে ক্রাস খেয়ে যায় নিলয়। কিন্তু নিলয় বুঝতে পারে না মেয়েটাকে আর তার আম্মুও তাকে চেনে। তখন নিলয় জিজ্ঞেস করে, নিলয় এই মেয়েটাকে চাচ্ছ? আমার তো আর কোন চাচাতো ভাই বোন নাই আয়ান ছাড়া। আয়ানের আব্বু এটা হলো আয়ানের মামাতো বোন। সেই দুর্ঘটনায় আয়ানের আম্মুর সাথে সাথে ওর বাবা মাও মারা যায়। তারপর থেকে ওইখানে থাকে আমার লক্ষ্মী মেয়ে হিসেবে। নিলয় ও। তারপর তারা সবাই ভিতরে আসে, সোফায় বসে কথা বলতে থাকে। আর নিলয় আর চোখে আদ্রিতাকে দেখতে লাগে। আদ্রিতা সেটা বুঝতে পেরে আয়ানের কথা মতো নিজের রুমে চলে যায়। আদ্রিতার রুমে চলে গেলে নিলয় বলে, নিলয় আচ্ছা চাচ্চু আয়ান কোথায়? দেখছি না যে। আয়ানের আব্বু আয়ান ওর রুমে আছে, যা দেখা করে আয়। নিলয় ওর রুম কোনটা? আয়ানের আব্বু উপরে উঠে 2 নাম্বার রুমটায় ওর। নিলয় সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে আয়ানের রুমের সামনে চলে এলো। দরজা খোলা থাকায় ভিতরে গিয়ে আয়ানের সামনে গিয়ে বলে, নিলয় আয়ান আমি চলে এসেছি তোর পছন্দের সবকিছু কেড়ে নিতে। আয়ান চিন্তিত হয়ে বসেছিল বিছানায়। হঠাৎ করে এই কথাটা শোনা মাত্রই আয়ানের বুকটা ধক করে উঠে। আয়ান সামনে তাকিয়ে দেখে নিলয়। নিলয়ের কথাটা শুনে আয়ান ঘামতে থাকে, আয়ানের বুকের মধ্যে ভয় সৃষ্টি হতে থাকে। নিলয় চলে এসেছে আয়ানের থেকে সবকিছু কেড়ে নিতে। নিলয় আদ্রিতাকে তার থেকে কেড়ে নিবে না তো ঠিক ছোটবেলার পছন্দের প্রত্যেকটা জিনিসের মতো। আয়ান রেগে গিয়ে সোজা গিয়ে নিলয়ের কলার ধরে ফেলে। নিলয় ভাবতে পারছে না আয়ান এতটা রিয়েক্ট করে বসবে, সে তো মজা করে বলেছে। নিলয় আয়ানকে বলে, নিলয় আরে তুই এত রেগে গেলি কেন? আমি তো মজা করে বললাম। আর আমরা আর আগের ছোট নেই। আমার কাছেই এখন সবকিছু আছে, তোর কাছে এমন কোন জিনিস নাই যে আমি কেড়ে নিব? আর থাকলে তো নিয়ে নিতাম। নিলয়ের হাসি মুখে এসব কথা শুনে আয়ান নিলয়ের শার্টের কলার ছেড়ে দেয়। আর বুঝতে পারে যে নিলয় মজা করে বলেছে। তখন আয়ান নিলয়কে বলে, আয়ান অনেক বছর পর তোর সাথে দেখা, তাই আমিও ইচ্ছে করে এমনটা করলাম।
দেখলাম তুই কি করিস। নিলয়ও, আচ্ছা এসব বাদ দে, তোর কি অবস্থা, কেমন চলে? আয়ান আর চলে চলে যাচ্ছে কোনো রকম। তোর কি খবর, এত বছর পর দেশে, কারণ কি? আমি তো ভাবছিলাম তুই আর দেশেই আসবি না, ওইখানেই বিয়ে করে সেটেল হয়ে যাবি। নিলয়, ধুর, ওই সব বিদেশি মেয়ের প্রতি আমার কোন ইন্টারেস্ট নাই, তাই তো বিয়ে করার জন্য দেশে আসলাম। আর আমার পছন্দও হয়ে গেছে। আয়ান মামা মানে? নিলয়, মানে তোর মামাতো বোন, কি জানি নাম। ও হ্যাঁ, আদ্রিতা। আদ্রিতাকে দেখে আমি ক্রাশ খেয়ে গেছি। আমার ওকে পছন্দ হয়ে গেছে, বিয়ে করলে ওকেই করব। নিলয়ের কথা শুনে আয়ান প্রচণ্ড রেগে যায়। রাগে আয়ানের চোখ মুখ লাল হয়ে যায়। আয়ান যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হয়েছে। আয়ান রেগে নিলয়ের শার্টের কলার ধরে ফেলে আর নিলয়কে মারতে থাকে। নিলয় বুঝতে পারছে না হঠাৎ আয়ানের কি হলো। আদ্রিতাকে সে পছন্দ করেছে এটা শুনে আয়ান এত রেগে গেল। নিলয়ও কম জেদি না, নিলয় ফাও ফাও মার খাবে না। নিলয়ও পাল্টা আয়ানকে মারতে লাগে। পাশের রুমে ছিল আদ্রিতা। আদ্রিতা মারামারি আওয়াজ শুনে দৌড়ে আয়ানের রুমে আসে। নিলয় আর আয়ানকে এভাবে মারামারি করতে দেখে আদ্রিতা কি করবে কিছু বুঝতে পারছে না। আদ্রিতা আয়ানকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। আদ্রিতা নিলয়কে ধরে আটকানোর চেষ্টা করে, আদ্রিতা নিলয়কে ধরতেই আয়ান এই সুযোগে ভালোভাবে নিলয়ের মুখে ঘুষি মারে। এতক্ষণে দুইজনের মারামারির শব্দ শুনে নিচ থেকে সবাই চলে এসেছে। আয়ানের আব্বু আর সবাই মিলে দুইজনকে আটকায়। মার বেশি নিলয় খেয়েছে, নিলয়ের ঠোঁট কেটে হালকা রক্ত বের হচ্ছে। এটা দেখে আয়ানের আব্বু রেগে বলে, আয়ানের আব্বু, এটা কি আয়ান? তুই এভাবে নিলয়কে মেরেছিস কেন? আয়ান, চুপ। আয়ানের আব্বু, তুই বল নিলয়, কি হয়েছে? আর দুইজনে মিলে এভাবে মারামারি করছিলি কেন? নিলয়, আমি কিছু জানি না। কথার মাঝে হঠাৎ তোমার ছেলে আমাকে মারতে শুরু করেছে। আয়ানের আব্বু, কি রে, এভাবে মারছিলি কেন নিলয়কে? তোকে বারবার বারণ করার পরও তুই এইটা কেন করলি? আয়ানের পাশেই দাঁড়িয়ে ছিল আদ্রিতা। আয়ান কিছু না বলে সোজা আদ্রিতার দুই গাল ধরে আদ্রিতার ঠোঁটে কিস করে বসে। আচমকা এমনটা হওয়াতে আদ্রিতা সহ সবাই শক খেয়ে যায়। আদ্রিতার সাথে সাথে আয়ানকে ছাড়িয়ে ঠাসঠাস করে একটা থাপ্পড় মারে। এদিকে নিলয় অনেক রেগে যায়। নিলয় বুঝতে পারে আয়ান কেন তার সাথে এমনটা করল। আয়ানের আব্বু কিছু বলতে যাবে তার আগেই আয়ান চিৎকার করে বলে, আয়ান, আদ্রিতা শুধু আমার আর কারোর না। কেউ যদি আমার থেকে আদ্রিতাকে কেড়ে নিতে আসে তাকে আমি জীবিত মাটির সাথে মিশিয়ে দিব। আয়ানের এমন চিৎকারে সবাই কেঁপে উঠে। আয়ানের এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আয়ানের আব্বু কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। তখন আয়ানের আব্বু রেগে বলে উঠে, আয়ানের আব্বু, আয়ান, তুই এইসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? আয়ান, আমি যা বলছি ঠিক বলছি। আদ্রিতা শুধু আমার। সেই ছোট থেকে আমি আদ্রিতাকে ভালোবাসি। আয়ানের আব্বু, আয়ান, আদ্রিতা তোর বড় বোনের মতো। আয়ান, মামাতো বোন। আর মামাতো বোনকে ভালোবাসা বা বিয়ে করা যাবে আর সেটাই আমি করব। আয়ানের আব্বু, মানুষ কি ভাববে? সবাই তোদের দুইজনকে ভাই বোন হিসেবে জানে। এটা কখনো সম্ভব না। আয়ান, সবাই কি ভাববে এটাই আয়ান ভাবে না। আর যেটা তোমার কাছে সম্ভব না সেটা আমি সম্ভব করে দেখাবো। আদ্রিতা শুধুই আমার। আর আদ্রিতা, তোকে বলছি শোন, তুই আমাকেই বিয়ে করবি, আর অন্য কাউকে না। আদ্রিতা, দেখ আয়ান, আমি তোকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। তোকে বিয়ে করা আমার পক্ষে কখনো সম্ভব না। আর আঙ্কেল যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। কারণ আমি আঙ্কেলকে নিজের বাবার মতো দেখি। উনি যা বলবে তাই হবে। আয়ান, চুপ, একদম চুপ। তোর বিয়ে আমাকেই করতে হবে, সেটা হোক তোর ইচ্ছায় বা ইচ্ছের বিরুদ্ধে। আদ্রিতা, পাগলামি কেন করছিস আয়ান? এটা অসম্ভব। আয়ান, পাগলামি কি দেখছিস? যদি আমার কথার অবাধ্য বস্তু সামনে দেখবি পাগলামি কাকে বলে। আর কান খুলে শুনে রাখো, তোর বিয়ে আমাকেই করতে হবে। যদি অন্য কাউকে বিয়ে করার বিষয়ে শুধু হ্যাঁ বলিস তা কিন্তু তোর ভালো হবে না। আয়ানের আব্বু, আয়ান চিৎকার করে।
আয়ান চিৎকার করো না আব্বু, তুমি জানো আমি যা চাই সেটা পাই, আর না পেলে কেড়ে নেই। সো আমার কথার অমতে গেলে কিন্তু এর ফল খারাপ হবে, যেখানে আমি আমার আব্বুকেও ছাড় দিয়ে কথা বলবো না। আর নিলয় শোন, আদ্রিতার দিকে যদি চোখ তুলে তাকিয়েছিস আমি তোর চোখ তুলে নিব। আমার থেকে আদ্রিতাকে কেড়ে নিতে আসলে কিন্তু তার ফল ভালো হবে না। আমি কিন্তু আর সেই ছোটবেলার আয়ান নেই। এখন চোখের দিকে তাকালেই মার খাইতে খাইতে মইরা যাবি। আয়ানের কথা শুনে সবাই বুঝতে পারে কেন আয়ান আর নিলয় মারামারি করেছে। সবাই নিলয়, আয়ান আর আদ্রিতার দিকে তাকায়। তখন নিলয় ঠান্ডা মাথায় বলে, নিলয় আব্বু আম্মু আর চাচু নিচে আসো, তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটা বলেই নিলয় নিচে চলে গেল। নিলয়ের সাথে সাথে তার আব্বু আম্মু আর আয়ানের আব্বু নিচে এসে বসল। আদ্রিতা আর আয়ানের রুমে না থেকে আয়ানের দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। আয়ান বিছানায় বসে বিছানার চাদর খামচে ধরল। আয়ানের রাগ কন্ট্রোল হচ্ছে না। আয়ান আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকিয়ে রইল, তারপর দিল সজোরে দিল আয়নার মধ্যে এক ঘুষি। সাথে সাথে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল, আর আয়ানের হাত থেকে রক্ত পড়তে লাগল। আয়ান কিছুক্ষণ চুপ করে হাতের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ রক্ত পড়ার পর আয়ান একটা রুমাল দিয়ে হাত পেঁচিয়ে নিল। আয়ান কিছুটা শান্ত হল। রিয়েল লাইফেও তেমন নিজেই নিজের ক্ষতি করে নিজের রাগ কমায়। এদিকে নিচে বসে আছে নিলয়, তার আব্বু আম্মু ও আয়ানের আব্বু। নিলয় তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলে, নিলয় আব্বু আম্মু, আমি আদ্রিতাকে বিয়ে করতে চাই। নিলয়ের আম্মু মেয়ে হিসেবে আদ্রিতা অনেক ভালো মেয়ে, আমাদের কোন আপত্তি নাই। কিন্তু আয়ান, নিলয় আয়ানকে তো আদ্রিতা নিজের ছোট ভাইয়ের মতো দেখে। আদ্রিতা কখনো আয়ানকে বিয়ে করবে না। আর চাচ্চুও তো বলল এটা অসম্ভব, এটা কখনো হবার নয়। আর আমিও সেটাই বলি, এটা অসম্ভব, কারণ ওরা একে অপরের ভাই বোনের মতো। সবাই নিজের ভাই বোন মনে করে, মানুষ কি বলবে। আর জোর করে বিয়ে দিলেও আদ্রিতা কখনো আয়ানকে মেনে নিবে না, কারণ আদ্রিতা আয়ানকে নিজের ছোট ভাই ভাবে। আর আদ্রিতা তাকেই বিয়ে করবে যাকে চাচ্চু বিয়ে করতে বলবে। আয়ান নিজের রাগ কন্ট্রোল করে নিচে আসতেছিল। আয়ান সিঁড়ির কাছে আসতেই নিলয়ের এইসব কথা শুনতে পাই। তখন আয়ান রেগে চিৎকার করে বলে, আয়ান, আদ্রিতাকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলে আমি এমনভাবে প্রতিশোধ নিব, না দেখব কোন বয়স, না দেখব কোন আত্মীয় স্বজন, না দেখব কোন বাপ চাচা। আয়ানের আব্বু, আয়ান মামা ঠান্ডা কর, তোর সাথে এই বিষয়ে আমি রাতে কথা বলতেছি, আমাকে একটু ভাবতে দে। ঠান্ডা মাথায়। আয়ান, যত খুশি ভাবো, সমস্যা নাই, কিন্তু আদ্রিতাকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলে কারো পক্ষেই ফল ভালো হবে না, আগেই বলে রাখলাম। সেটা হোক অন্য কারো পক্ষে বা তোমার পক্ষে। আয়ানের আব্বু, মাথা ঠান্ডা কর আর এখন বাইরে যা। ঝামেলা না করে আমাকে একা ভাবতে দে আর আদ্রিতার সাথে কথা বলতে দে। আয়ান, 3 ঘন্টা সময় তোমার হাতে, যা ভাবার এই 3 ঘন্টায় ভাবো। আমি আসতেছি 3 ঘন্টা পর। কথাটা বলে আয়ান বাসা থেকে বের হয়ে যায়। আয়ান বাসা থেকে বের হয়ে 4 রাস্তার মোড়ে চলে আসে আর ফোন করে অন্তর আর আবিরকে আসতে বলে। আয়ান ভাবতেও পারছে না সামনে তার সাথে কি হতে চলেছে। এদিকে আয়ান বাসা থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আয়ানের আব্বু সবার উদ্দেশ্যে বলে, আয়ানের আব্বু, আমাদের যা করার এই 3 ঘন্টার মধ্যে করতে হবে। আমি চাই না আয়ান আদ্রিতাকে বিয়ে করে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিক, বাইরের মানুষ কি ভাববে। নিলয় যা বলেছে ঠিক বলেছে। নিলয়, এই 3 ঘন্টার মধ্যে কি করতে পারি আমরা? আয়ানের আব্বু, বিয়ে। নিলয়, বিয়ে। আয়ানের আব্বু, একবার তোর সাথে আদ্রিতার বিয়ে হয়ে গেলে আর কোন সমস্যা থাকবে না। আয়ান আর কিছুই করতে পারবে না। পরে কি হবে সেটা পরেরটা পরে দেখা যাবে। একবার বিয়ে হয়ে গেলে আয়ানের আর কিছু করার থাকবে না, এমনিতেই ওর পাগলামি চলে যাবে। নিলয়, আমি রাজি। আয়ানের আব্বু, আমি ফোন করে কাজীকে আসতে বলছি। ততক্ষণে আমরা আদ্রিতার মতামত জেনে নেই। আদ্রিতা আমার মেয়ের মতোই। তারপর আয়ানের আব্বু আদ্রিতাকে ডাকে। আয়ানের আব্বুর ডাকে আদ্রিতা রুম থেকে বেরিয়ে নিচে আসে আর মাথা নিচু করে চুপ করে থাক। তখন আয়ানের আব্বু আদ্রিতাকে জিজ্ঞেস করে, আয়ানের আব্বু, আদ্রিতা মা, তোর কি নিলয়কে বিয়ে করতে কোন আপত্তি আছে?
কোন আপত্তি না থাকলে আমি এক্ষুনি তোমাদের বিয়ে দিয়ে দিতে চাচ্ছি। আদ্রিতা কিন্তু আঙ্কেল আয়ান। আয়ান অনেক জেদি আর রাগী, পরে কি হবে সেটা জাস্ট ভাবতে পারছো একবার? আয়ানের আব্বু পরেটা পরে দেখা যাবে। আমি ঠিক আয়ানকে সামলে নিব। এখন বল তোর মতামত কি? আদ্রিতা, আমার কোন আপত্তি নেই। ছোট থেকে মেয়ের মতো যত্ন করে মানুষ করেছ আমায়। আমি চাই না তোমার মান সম্মান নষ্ট হোক। আমি চাই না তুমি কষ্ট পাও। তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করতে রাজি, চোখ বন্ধ করে। আর তুমি তোমার মেয়ের খারাপ কখনো চাইবে না, এটা আমি জানি। আয়ানের আব্বুই না হলো আমার মেয়ে। আচ্ছা, তুই প্রস্তুত হয়ে নে, কাজে আসছে কিছুক্ষণের মধ্যে তোদের বিয়ে আমি দিয়ে দিতে চাই। আদ্রিতা, আচ্ছা ঠিক আছে। তারপর আদ্রিতা নিজের রুমে চলে গেল। আদ্রিতার বুকটা কেমন ধক ধক করতে লাগলো। আদ্রিতার নিঃশ্বাস ঘন হয়ে যেতে লাগে। আদ্রিতার বুকে কেমন এক অজানা কষ্ট হতে থাকে। আয়ানের কি হবে? এবং বিয়ের কথা জানতে পারলে আয়ানই বা কি করবে? এসব নানা কথা আদ্রিতা ভাবতে থাকে আর নিজের মনকে নিলয়কে বিয়ে করতে প্রস্তুত করতে থাকে। এদিকে আয়ান সিগারেট টানতে টানতে সবকিছু খুলে বলে আবির আর অন্তরকে। আয়ানের কথা শুনে আবির ও অন্তরও কিছুক্ষণ চুপ থাকে। তখন আবির বলে, আবির আঙ্কেলের সিদ্ধান্ত যদি তোর বিপক্ষে হয় তখন কি করবি তুই? আয়ান তখন জোর করে আদ্রিতাকে বিয়ে করা ছাড়া আমার আর কোন উপায় থাকবে না। আবির জোর করে, কেমনই কি করবি মামা? একদিকে তোর আব্বু, খান অকিরা ছেলে নিলয় এবং তার আব্বু আম্মু। আদ্রিতা তোকে বিয়ে করতে চাইলে না হয় কিছু করা যেত, আদ্রিতা তোর পক্ষে নেই। অন্তর, আরে বেটা, কাজ হয় না যেখানে ঠোঁটে, কাজ হয় সেখানে নোটে, কাজ হয় না যেখানে নোটে, কাজ হয় সেখানে মেশিনে। আয়ান, মানে? অন্তর, তোরা থাক, আমি আসছি। কথাটা বলেই অন্তর বাইক নিয়ে চলে গেল। আবির কিছু বুঝতে পারছে না। আয়ান হালকা হালকা অন্তরের কথা বুঝতে পারছে কি করতে চাইছে অন্তর। আয়ান আদ্রিতাকে পাওয়ার জন্য যা কিছু করতে পারে। 20 মিনিট পর, প্রায় 20 মিনিট পর অন্তর আয়ান আর আবিরের কাছে আসে। অন্তরের কাঁধে একটা ছোট ব্যাগ ঝুলানো। আয়ান এতক্ষণ অস্থির হয়ে যাচ্ছিল। আয়ান অন্তরকে জিজ্ঞেস করে, আয়ান এতক্ষণ কই ছিলি? আর ব্যাগে কি? অন্তর, মাল। আয়ান, এই পরিস্থিতিতে তুই মাল আনতে গেছিলি? এদিকে আমি আদ্রিতাকে আমার জীবন থেকে হারাতে চলেছি। অন্তর, আরে মামা, এইটা সেই মাল না। এইটা হচ্ছে সেই মাল যেই মাল নাকে 2 সেকেন্ডে হ্যাক করতে পারে। কথাটা বলেই অন্তর ব্যাগ খুলে 2টা G18 বের করল। আবির তো দেখেই কাঁপাকাঁপি করতে লাগল। আর বলল, আবির মামা, এইগুলা কইতো থেকে পাইলি? অন্তর, তোর এত কিছু জানার লাগবে না। তুই একটা রাখো আর আয়ান নে মাল নে। অন্তর একটা গান আয়ানের দিকে ছুঁড়ে মারল। আয়ান সেটা নিয়ে কোমরে গুজে নিল। আয়ান আদ্রিতাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে, পুরো পৃথিবী ধ্বংস করে দিতে রাজি। অন্তরের কথা শুনে আবির বলল, আবির, আরে মামা, এইগুলা কি করছিস? পাগল হয়েছিস নাকি? আয়ান, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি আদ্রিতাকে না পেলে পৃথিবী ধ্বংস করে দিব। আবির, দেখ মামা, মাথা ঠান্ডা কর। অন্তরের কথা ধরিস না, সব তোর আপনজন। অন্তর, তোর এত জ্ঞান শোনার টাইম নাই। নে জ্ঞানটা নে। আবির, আমি তোদের দুইজনের মতো সাইকো না যে গানটা নিয়ে নিব। তুই নে, আমার লাগবে না। অন্তর, আমার কোমরে একটা গুজা আছে, এটা তুই নে, 3 জনের জন্য 3টা নিয়ে এসেছি। আবির, আমি এটা নিতে পারবো না। আমি তোদের মতো না। অন্তর, এতদিন তরে বেস্ট ফ্রেন্ড ভেবে ভুল করেছি আমরা। ভাবতাম তুই আমাদের জন্য সব করতে পারিস। কিন্তু না, আমরা ভুলছিলাম। যখন আয়ানের আমাদের দরকার তখন তুই সরে যাচ্ছিস। তোর মতো স্বার্থপর রে আমরা এতদিন ভাই ভেবে ভুল করেছি। যা ভাগ চোখের সামনে থেকে, নেক্সট টাইম যেন চোখের সামনে না দেখি। কথাটা বলেই অন্তর আবিরকে একটা ধাক্কা দেয় আর আবির কিছুটা দূরে চলে যায়। ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ডশিপ তাদের 3 জনের। আয়ান তাকে কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। অন্তর যা বলেছে ঠিক বলেছে। তখন অন্তর আবারও বলে উঠে,
অন্তর মামা আয়ান চল আমি আছি। তোর সাথে কেউ না থাকলেও এই তার ছেড়ে খারাপ ভাইটা তোর সাথে আছে। কথাটা বলেই অন্তর বাইক স্টার্ট করে। এমন সময় আবির অন্তরের কাছে এসে গানটা হাতে নিয়ে বলে, আবির তোদের জন্য আমি মরতেও পারি আবার মারতেও পারি। কথাটা বলেই আবির অন্তরের বাইকের পিছনে উঠে পড়ে। অন্তর আর আয়ান একটা মুচকি হাসি দিল। তারপর তারা তিনজন বাসায় আসতে থাকে। এদিকে বিয়ের সব নিয়ম কানুন সহ সবকিছু শেষ, শুধু সই করা বাকি। সই করলেই নিলয় আর আদ্রিতার বিয়ে সম্পূর্ণ। কাজী সই করতে বললে সাথে সাথে নিলয় সই করে ফেলে। এখন শুধু আদ্রিতার সহ করা বাকি। আদ্রিতা সই করে দিলেই আদ্রিতা নিলয়ের স্ত্রী হয়ে যাবে। আদ্রিতা কলমটা হাতে নিতেই হাত কাঁপতে থাকে। আদ্রিতার বুক ধুকপুক করতে থাকে আর আয়ানের কথা ভাবতে থাকে। আদ্রিতার হাত কাঁপাকাঁপি করতে থাকে। আদ্রিতার হাত কাঁপতে দেখে আয়ানের আব্বু আদ্রিতার মাথায় হাত রেখে হাত বুলিয়ে দেয়। আদ্রিতা আয়ানের আব্বুর দিকে তাকিয়ে আর কিছু না ভেবে সই করে দেয় আর সবাই বড় একটা নিঃশ্বাস ছাড়ে। আদ্রিতা আর নিলয়ের বিয়ে সম্পূর্ণ। এখন থেকে আদ্রিতা নিলয়ের বিয়ে করা স্ত্রী। নিলয় আর আদ্রিতার বিয়ে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আয়ান, অন্তর আর আবির বাসায় প্রবেশ করে। আয়ান বাসায় আসতেই স্তব্ধ হয়ে গেল। আয়ান ভাবতে পারছে না কোনো কিছু। আয়ান জাস্ট কল্পনা করতে পারছে না তার আব্বু তার সাথে এইভাবে বেইমানি করবে। আয়ান নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আয়ানের মাথায় আগ্নেয়গিরির মতো আগুন ফুটছে। আয়ান গিয়ে সোজা নিলয়ের বুকে একটা লাথি মারে এবং নিলয় ছিটকে নিচে পড়ে যায়। হাতের কাছে একটা চেয়ার থাকায় আয়ান সেটা হাতে নিয়ে নিলয়কে মারতে লাগে। তখন সবাই মিলে আয়ানকে আটকায়। আয়ানকে আটকালেও অন্তর গিয়ে নিলয়কে পা দিয়ে মারতে থাকে। আবির গিয়ে কোনোমতে পিছন থেকে অন্তরকে জড়িয়ে ধরে আটকায়। আয়ানের আব্বু খুব ভালোভাবেই চেনে আবিরের অন্তরকে। আয়ান যেমন ঠিক তেমনই আবিরের অন্তর, তবে অন্তর একটু বেশি। তখন আয়ান চিৎকার করে বলে, আয়ান আমার সাথে এমন বেইমানি কেন করলেন মিস্টার আদনান চৌধুরী? আয়ানের আব্বু আমি যা করেছি ঠিক করেছি। এটা কখনো সম্ভব হতো না। এখন আদ্রিতার প্রতি তোর আর আমার কোনো অধিকার নেই। আদ্রিতা এখন নিলয়ের ওয়াইফ। আয়ান হাহা ওয়াইফ। আদ্রিতা শুধু একজনের ওয়াইফ হওয়ার অধিকার রাখে আর সেটা আয়ান চৌধুরী। আয়ানের আব্বু আদ্রিতার বিয়ে হয়ে গেছে। এখন আর তোর করার কিছুই নাই। এসব পাগলামি বাদ দে। আয়ান আমার করার অনেক কিছুই আছে। তুমি কি ভাবছো আদ্রিতার বিয়ে দিয়ে দিলেই আমি আদ্রিতার জীবন থেকে সরে যাব? হা হা, ভুল ভাবছো তুমি। আদ্রিতা শুধু আমার, শুধুই আমার। তাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমাদের কাউকে ছাড়বো না আমি। আর তোর আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করাটা মিটাচ্ছি আমি। চল আমার সাথে। কথাটা বলেই আয়ান রেগে আদ্রিতার হাত ধরে নিয়ে জোর করে নিয়ে আসতে লাগে। আদ্রিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগে আর আয়ানকে বলে, আদ্রিতা ছাড়, আয়ান কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? নিলয় আমার স্বামী, আমি ওর সাথে চলে যাব। আর এখন তোর আমার প্রতি কোন অধিকার নেই। আয়ান কোন কথা বলে না। আয়ান আদ্রিতার কথা শুনে আরো রেগে যায়। আয়ান টেনে হিচড়ে আদ্রিতাকে নিয়ে যেতে লাগে। নিলয় ফ্লোর থেকে উঠো আদ্রিতার হাত ধরে ফেলে আর আনকে আটকায়। নিলয় আদ্রিতাকে স্পর্শ করাই আয়ান আরো বেশি রেগে যায়। আয়ান কোনো কিছু না ভেবে কোমর থেকে রিভলভারটা বের করে সোজা নিলয়ের কপাল বরাবর ধরে আর রেগে বলে, আয়ান তোরে মারতে আমাকে বাধ্য করিস না। তোর বেঁচে থাকাটা আমার জন্য জরুরি, তাই এতক্ষণ বেঁচে আছিস। হাত ছাড় আদ্রিতার, না হলে তোকে মারতে আমি 2 সেকেন্ড ভাবব না। বাবা মায়ের একমাত্র সন্তান, তোকে মারতে আমার মন চাচ্ছে না। হাত ছাড় কুত্তার বাচ্চা। আয়ান অনেক রেগে চিৎকার করে বলে। নিলয় ভয়ে আদ্রিতার হাত ছেড়ে দেয়। নিলয়ের আব্বু আম্মু আয়ানের কাছে আসে। কিছু বলবে তার আগেই আয়ান আবির আর অন্তরকে ইশারা দেয়, সাথে সাথে আবির কোমর থেকে রিভলভারটা বের করে নিলয়ের আব্বু আম্মুর দিকে ধরে আর নিলয়ের আব্বু আম্মু সেখানে থেমে যায়। আয়ান নিলয়ের কপাল থেকে রিভলভারটা নামিয়ে আদ্রিতার হাত ধরে জোর করে নিয়ে যেতে লাগে। দরজার কাছে আসতেই আয়ানের আব্বু আয়ানের সামনে এসে দাঁড়ায়। আয়ান তার আব্বুকে রেগে বলে, আয়ান সামনে থেকে সরে যাও আব্বু, অন্যথায় তোমার জন্য ভালো হবে না।
আয়ানের আব্বু না সর্বনাশ করবি তুই? তোকে কোনোভাবেই আমি আদ্রিতাকে এখান থেকে নিয়ে যেতে দিব না। আয়ানের আব্বুর কথা শুনে আয়ান আরো বেশি রেগে যায়। আয়ানের হাতে থাকা রিভলভারটা আয়ান তার আব্বুর দিকে তাক করে ধরে। আয়ানের আব্বু সহ আদ্রিতা স্তব্ধ হয়ে যায়। আয়ান তখন বলে, আয়ান আমাকে বাধ্য করো না আব্বু। আমার আব্বু হওয়ার কারণে আমার সাথে এত বড় বেইমানি করার পরও বেঁচে গেলে। আয়ানের আব্বু, তুই আমার মাথায় রিভলভার ধরেছিস। তোরে আমার ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। আয়ান, তোমার মাথায় রিভলভার কেন? আদ্রিতাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। সরে যাও সামনে থেকে। আয়ানের আব্বু, না সরলে কি করবি? মেরে ফেলবি? মার না। আমিও দেখি তুই কিভাবে আদ্রিতাকে নিয়ে যাস। আদ্রিতাকে নিয়ে যেতে হলে তোকে আমাকে মেরে আমার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। আয়ানের আব্বুর কথা শুনে আয়ান তার আব্বুর মাথা থেকে রিভলভারটা নামিয়ে ফেলে। এটা দেখে তার আব্বু বলে, আয়ানের আব্বু, আমি জানি তুই একটা কখনোই করতে পারবি না। আয়ান, ভালোবাসার মানুষটাকে তুলে নিয়ে যেতে হলে কিছু তার ছেঁড়া ভাই ব্রাদার লাগে, যা আমার অনেক আছে। আর যেটা আমি করতে পারবো না সেটা তারা করতে দুইবার ভাববে না। অন্তর। কথা বলেই আয়ান অন্তরের দিকে তাকায় আর রিভলভারটা অন্তরের দিকে ছুঁড়ে মারে। অন্তর রিভলভারটা হাতে নিয়ে কোমর থেকে আরেকটা রিভলভারটা বের করে দুই হাতে দুইটা রিভলভার নিয়ে আয়ানের আব্বুর মাথা বরাবর তাক করে ধরে। আর বলে, অন্তর, সরি আঙ্কেল। আঙ্কেল, আয়ানকে যেতে দিন, না হলে আমি কি করতে পারি তা আপনি ভালোভাবেই জানেন। অন্তরের কথা শুনে আয়ানের আব্বু ভয় পেয়ে যায় আর সামনে থেকে সরে যায়। আয়ানের আব্বু জানে অন্তর কেমন। আয়ানের জন্য অন্তর কাউকে মারতে দুইবার ভাববে না। আয়ানের আব্বু সামনে থেকে সরে গেলে আয়ান একটা হাসি দেয়। আর আদ্রিতাকে জোর করে নিয়ে যেতে লাগে। কিন্তু আদ্রিতা অতিরিক্ত জোর করছে, কোনো মতে যেতে চাচ্ছে না। আয়ানের যেখানে সেখানে এক হাত দিয়ে আঘাত করতে লাগে। তখন অন্তর বলে, অন্তর মামা, আয়ান 1 মিনিট ওয়েট। কথাটা বলেই অন্তর পকেট থেকে একটা ছোট স্প্রে বের করে আদ্রিতার মুখে স্প্রে করে দিল আর সাথে সাথে আদ্রিতা অজ্ঞান হয়ে গেল। আদ্রিতা অজ্ঞান হয়ে গেলে আয়ান আদ্রিতাকে কোলে তুলে নিল। তখন অন্তর আয়ানকে উদ্দেশ্য করে বলে, অন্তর তুই যা, আমরা আসি। আয়ান আদ্রিতাকে নিয়ে বাইরে চলে আসে। তারপর একটা গাড়িতে পিছনের সিটে আদ্রিতাকে হেলান দিয়ে শুইয়ে দেয়। অনেকক্ষণ ড্রাইভ করার পর আয়ান এক বাড়ির সামনে চলে আসে। তারপর আয়ান আদ্রিতাকে আবারও কোলে নিয়ে একটা রুমে নিয়ে গিয়ে আদ্রিতাকে বিছানার মধ্যে ফেলে দেয়। আয়ান আদ্রিতার মুখের দিকে তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। আয়ানের মাথায় শুধু একটা কথায় বেজে চলেছে, আদ্রিতা তার সাথে কেন এমন করল? কেন সে নিলয়কে বিয়ে করল? কেন সে আয়ানকে বিয়ে করল না? কেন সে তার আব্বুর কথার অমত করল না? আমি এত কিছু করার পরও সে কেন নিলয়কে বিয়ে করল? আয়ান নিজেকে রাগকে কন্ট্রোল করতে না পেরে এক গ্লাস পানি নিয়ে এসে আদ্রিতার মুখে ছিটিয়ে দিল এবং কয়েক সেকেন্ডের মধ্যে আদ্রিতার জ্ঞান ফিরে। আদ্রিতা চোখ খুলে নিজেকে একটা বন্ধ ঘরে আবিষ্কার করে এবং তার সামনে দাঁড়িয়ে আছে আয়ান। আয়ানকে দেখে আদ্রিতা একটু ভয় পেয়ে যায়। আদ্রিতার জ্ঞান ফিরতেই আয়ান শক্ত করে আদ্রিতার গলা চেপে ধরে। আয়ান এভাবে গলা চেপে ধরায় আদ্রিতা নিঃশ্বাস নিতে পারছে না। আদ্রিতার চোখে পানি চলে এসেছে, আদ্রিতা কাশতে থাকে। আয়ান আদ্রিতার গলা ছেড়ে দিয়ে দুই হাত শক্ত করে চেপে ধরে বলে, আয়ান, কেন করলে এমন? কোন সাহসে তুই এমনটা করলি? এর ফল কি হতে পারে তা তুই ভালোভাবে ভোগ করবি। আদ্রিত, ছাড় আয়ান, আমি ব্যথা পাচ্ছি। আর আমাকে তুই কেন এখানে নিয়ে এসেছিস? ছাড় আমাকে, আমি বাসায় যাব। আর এখন তোর আমার প্রতি কোন অধিকার নেই, কারণ এখন নিলয় আমার বিয়ে করা বর। আদ্রিতার কথা শুনে নিলয় আরো রেগে যায়। রাগে আয়ানের চোখ মুখ লাল হয়ে যায়। আয়ান আরো শক্ত করে আদ্রিতাকে চেপে ধরে বলে, আয়ান, কিসের বিয়ে? কিসের বর? তোর বর তো এই একমাত্র আয়ান চৌধুরী। আদ্রিতা, পাগলামি করিস না আয়ান, আমার বিষয় হয়ে গেছে আর বর্তমানে নিলয় আমার বর। আয়ান, বিয়ে কার বিয়ে? কিসের বিয়ে, কার বর? বিয়ে যেহেতু হয়েছে সেই অনুযায়ী বাসর আজকে হওয়ার কথা। ওকে ফাইন, বিয়ে যেহেতু হয়েছে বাসর আজকে হবে তোর, তাও আবার এই আয়ান চৌধুরীর সাথে।
কথাটা বলেই আয়ান হাসতে থাকে আদ্রিতাকে ছেড়ে দিয়ে। আয়ানের কথা শুনে আদ্রিতা চমকে যায় আর ভয় পেয়ে যায়। আয়ানের কথা শুনে আদ্রিতা অনুভব করতে পারছে যে তার সাথে সামনে কি হতে চলেছে। তখন আদ্রিতা ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় আতঙ্কিত হয়ে বলে, আদ্রিতা মানে কি বলতে চাইছিস তুই? ছাড় আমাকে, আমি বাসায় যাব। আয়ান মানে আজকে আপনার বাসর হবে, বাসর তাও আবার এই আয়ান চৌধুরীর সাথে। কথাটা বলেই আয়ান নিজের শার্ট খুলতে থাকে। এটা দেখে আদ্রিতা আয়ানের পা জড়িয়ে আধে আর বলে, আদ্রিতা প্লিজ তুই আমার সাথে এমন করিস না। নিলয় আমাকে বিয়ে করেছে, সেই অনুযায়ী আমার উপর শুধু নিলয়ের অধিকার। কথাটা শুনেই আয়ান অনেক রেগে যায়। সাথে সাথে আয়ান রেগে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আদ্রিতার চুলের মুঠি ধরে ফেলে আর চিৎকার করে বলে, আয়ান নিলয় নিলয় নিলয়, ওই কুত্তার বাচ্চার নাম আরেকে বার মুখে নিলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। কি আছে ওই নিলয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? এই আয়ান চৌধুরীর মধ্যে কি আছে আর এই আমার চৌধুরীকে তা এক্ষুনি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। কথাটা বলেই আমায় আদ্রিতাকে বিছানায় ছুঁড়ে ফেলে আর আদ্রিতার দিকে এগিয়ে যেতে থাকে। তখন আদ্রিতা হাত জোর করে বলে, আদ্রিতা প্লিজ আমার সাথে এমন কিছু করিস না, আমার চরিত্রের কলঙ্কের দাগ কেটে দিস না, আমাকে সমাজের সামনে ধর্ষিতা বানাস না। আয়ান আপনি শুধু আমার, আপনি চরিত্রহীন হলেও আমার, ধর্ষিতা হলেও আমার। আপনি সারা বিশ্বের কলঙ্কিত নারী হলেও আমি আপনার জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিতে রাজি। কথাটা বলেই আয়ান আদ্রিতার উপরে ঝাঁপিয়ে পড়ে আমায় জোরপূর্বক আদ্রিতাকে কিস করতে থাকে আর ছোট ছোট কামড় দিতে থাকে। এক সময় আমার আদ্রিতার শাড়ি খুলতে থাকে। তখন আদ্রিতা নিজের শাড়ি ধরে কাঁদতে কাঁদতে বলে, আদ্রিতা প্লিজ আমার সাথে এমন কিছু করিস না, তুই না আমাকে ভালোবাসিস, আমি মরে যাব। আদ্রিতার কথা আর আয়ানের টানে যায় না। আয়ান এক টানে আদ্রিতার পুরো শাড়ি খুলে ফেলে আর আদ্রিতাকে বিছানায় ফেলে দিয়ে জোরপূর্বক কিস করতে থাকে। আদ্রিতা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আয়ানের শক্তির সামনে সে পেরে উঠছে না। আয়ান আদ্রিতার হাত তার ওড়না দিয়ে শক্ত করে বেঁধে দেয়। আদ্রিতা আয়ানের সাথে হেরে গিয়ে অনবরত কাঁদতে থাকে। আয়ানের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। আয়ান পাগলের মতো হিংস্রভাবে আদ্রিতার চরিত্রের দাগ কাটতে ব্যস্ত। আয়ানের এমন আচরণ হিংস্র দেখে আদ্রিতা নিজেকে আর বাঁচাতে পারে না। নিজেকে সঁপে দেয় আয়ানের হাতে আর অনবরত কান্না করতে থাকে। আর সবকিছু আয়ানের হিংস্রত অতি কষ্টে সহ্য করতে থাকে। আদ্রিতার বেঁচে থাকার কোন ইচ্ছে শক্তি আর নেই। আদ্রিতার এই মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করে মরে যেতে ইচ্ছে করছে। আয়ানের হিংস্রতা আদ্রিতা সহ্য করতে পারছে না। চিৎকার করে অনবরত কান্না করতে থাকে সে। আয়ান ঠিক হিংস্র নরপশুর মতো আদ্রিতার চরিত্রে দাগ কাটতে ব্যস্ত। আয়ান ঠিক একটা পশুর মতো হিংস্রতা নিয়ে আদ্রিতাকে ধর্ষণ নামক কলঙ্কে কলঙ্কিত করতে থাকে। আদ্রিতা চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু সেদিকে আয়ানের কোন ভ্রুক্ষেপ নেই। আয়ান হিংস্রভাবে আদ্রিতার উপর নিজের পুরুষত্ব ফলাতে ব্যস্ত। 20 মিনিটস লেটার। প্রায় 20 মিনিট পর আয়ান আদ্রিতাকে ছেড়ে দেয়। আদ্রিতার শরীর প্রায় নিস্তেজ হয়ে এসেছে। আদ্রিতার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আয়ান আদ্রিতার দিকে একবার তাকিয়ে আদ্রিতার হাত খুলে দিয়ে ওয়াশরুমে চলে যায়। আদ্রিতার শরীরে তেমন কোন শক্তি নেই, কোন রকমে কম্বল দিয়ে নিজের শরীর দিকে নেয় আর অঝোর ধারায় কাঁদতে থাকে। আজ থেকে আদ্রিতার শরীর অপবিত্রে পরিণত হলো। একটা নারীর সবচেয়ে মূল্যবান জিনিসটা সে হারালো এবং সমাজে প্রতিনিয়ত অবহেলিত এক কলঙ্কিত চরিত্রহীন ধর্ষিতা নারী হিসেবে পরিণত হলো। আয়ানের প্রতি যে ভালোবাসাটা এবং শ্রদ্ধাটা ছিল তা সম্পূর্ণ ঘৃণায় পরিণত হলো আদ্রিতার। প্রায় 5-7 মিনিট পর আয়ান ওয়াশরুম থেকে বের হয়। আদ্রিতা অনবরত কান্না করতে থাকে। যে আদ্রিতার চোখে পানি দেখলে আয়ান নিজেকে কন্ট্রোল করতে পারত না, সেই আয়ানের রাগের কারণে আদ্রিতার চোখের পানি আয়ানের কাছে তুচ্ছ মনে হচ্ছে। আয়ান আদ্রিতার দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হতে যাবে, এমন সময় আয়ান কিছু একটা ভেবে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, আয়ান যদি নিজের কোন ক্ষতি করার চেষ্টা করিস তো আব্বু, নিলয় আর চাচা চাচির কথা একটাবার ভাবিস। তোর কিছু হয়ে গেলে আমি সব শেষ করে দিব। আর তুই ভালো করেই জানিস আমি আয়ান যা বলি তা করি।
আর এসব ন্যাকা কান্না না করে ওয়াশরুমে যা। কথাটা বলেই আয়ান রুমের বাইরে চলে আসে। তারপর মেন দরজায় তালা মেরে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তারপর একটা শপিং মলে এসে আদ্রিতার জন্য কয়েকটা ড্রেস সহ সবকিছু কিনে নেয়। আয়ান শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাবে এমন সময় আয়ানের ফোনটা বেজে ওঠে। আয়ান তাকিয়ে দেখে অন্তর। আয়ানের তো এতক্ষণ অন্তর আর আবিরের কথা মনেই ছিল না। তখন আয়ান ফোনটা রিসিভ করে অস্থির হয়ে বলে, আয়ান মামা তোরা কই? অন্তর বাড়ির সামনে। মেন দরজায় তালা মারা কেন? তুই আর আদ্রিতা কই? আয়ান আদ্রিতা বাড়ির ভিতরে আছে, ওকে রেখে আমি কয়েকটা ড্রেস কিনতে এসেছি তাই তালা মেরে দিয়েছি। তোরা 10 মিনিট ওয়েট কর, আমি আসছি। প্রায় 10 মিনিট পর আয়ান বাড়ির সামনে চলে আসে। আয়ান দেখে আবির আর অন্তর বাইকে বসে আড্ডা দিচ্ছে, মনে হচ্ছে কোন কিছুই হয়নি। আয়ান ওদের কাছে গিয়ে বলে, আয়ান তোদের এত দেরি হলো কেন? আর ওই দিকের কি অবস্থা? অন্তর কি আর অবস্থা হবে? তুই চলে আসার কয়েক মিনিট পর আমরা চলে আসি। আয়ান আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে পরে কথা বলতেছি, আগে ভিতরে চল। তারপর আয়ান দরজার তালা খুলে এবং 3 জনে ভিতরে প্রবেশ করে। আবির আর অন্তরকে বসতে বলে আয়ান ড্রেসগুলো নিয়ে রুমে চলে আসে। আয়ান রুমে এসে দেখে আদ্রিতা সেখানেই বসে আছে আর কান্না করছে। তখন আয়ান ধমক দিয়ে বলে, আয়ান ওয়াশরুমে যেতে বলেছিলাম না, যাওনি কেন এখনো? আয়ানের ধমক খেয়ে আদ্রিতা কান্না করতে করতে কেঁপে ওঠে। আয়ান আদ্রিতার কাছে গিয়ে ড্রেসগুলো হাতে দিয়ে গাল দুইটা এক হাত দিয়ে চেপে ধরে রেগে বলে, আয়ান এইসব নিকা কান্না ছেড়ে ওয়াশরুমে যায়। আমি 30 মিনিট পর এসে যদি দেখি তুই এখানে বসে আছিস তাহলে সেটা তোর জন্য ভালো হবে না। একটু আগে যেটা হয়েছে ঠিক সেটাই হবে তোর সাথে। কথাটা বলে আয়ান রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। আয়ান, আবির আর অন্তর 3 জন চুপচাপ বসে আছে, কেউ কোন কথা বলছে না। সামনে কি হবে সেটাই ভেবে চলেছে তারা। তখন আবির বলে, আবির আদ্রিতার বিয়ে হয়ে যাওয়ার পরও তাকে তার অমতে এভাবে তুলে আনাটা কি ঠিক হলো? আদ্রিতা কি তোকে মেনে নিবে? আদ্রিতার তো বিয়ে হয়ে গেছে, এখন কি করবি তুই? আয়ান ডিভোর্স। আবির তোর আব্বু আর তোর চাচাতো ভাই কি চুপ থাকবে? আমার মনে হয় না চুপ থাকবে, তোকে আর আদ্রিতাকে তন্ন তন্ন করে খুঁজবে। আয়ান সারা জীবন খুঁজলেও এখানে আসতে পারবে না। আর তোরা সাবধানে থাকবি, তোদের ফলো করতে পারে। অন্তর আরে বেডা, ওরা আমাদের ফলো করবে? ওরা হয়তো জানে না আমরা যে রাস্তায় চলি ওই রাস্তা গুগল ম্যাপে নেই। আয়ান তারপরও সাবধানে থাকবি, আর এখানে আসলে সাবধানে আসবি। আবুর আচ্ছা ঠিক আছে। এখন কিছু খাওয়া ভাই, অনেক খিদে পেয়েছে। দুপুর থেকে অনেক ঝামেলা গেছে। আয়ান আচ্ছা ঠিক আছে, চল হোটেল থেকে খেয়ে আসি। আর আদ্রিতার জন্য খাবার নিয়ে আসতে হবে। তারপর তারা 3 জনে বাসা থেকে বাইরে এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেয়। আয়ান কিছু খাবার আদ্রিতার জন্য প্যাক করে নেয়। তারপর সেখান থেকে আবির ও অন্তর তাদের বাসায় চলে গেল। আয়ানও বাসায় চলে এলো। আয়ান চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে সোজা রুমে চলে গেল। আয়ান ভিতরে গিয়ে দেখে আদ্রিতা একটা নীল ড্রেস পরে আছে যেগুলো আয়ান এনে দিয়েছিল। আয়ান খাবারগুলো টেবিলে রেখে ওয়াশরুমে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে খাবারগুলো নিয়ে এক লোকমা খাবার আদ্রিতার মুখের সামনে ধরল, কিন্তু আদ্রিতা খাচ্ছে না। তখন আয়ান বলল, আয়ান দুপুর থেকে না খেয়ে আছিস, হা কর। আদ্রিতা, চুপ। আয়ান দেখ, মাথা গরম করাবি না, খেয়ে নে। আদ্রিতা আয়ানের হাত থেকে খাবারগুলো ফেলে দিল। আয়ানের মাথা গরম হয়ে গেল, ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় আদ্রিতাকে। আদ্রিতা থাপ্পড় খেয়ে নিঃশব্দে কাঁদতে থাকে। এটা দেখে আয়ান ধমক দিয়ে বলে, আয়ান আমি তোর কান্না সহ্য করতে পারি না, আমার সামনে একদম কান্না করবি না। কান্না থামা। ধমক। আয়ান জোরে একটা ধমক দিয়ে কথাটা বলল। আয়নের ধমক খেয়ে আদ্রিতা কেঁপে উঠে। আয়ান আদ্রিতার মুখের সামনে এক লোকমা খাবার আবারও ধরল। আদ্রিতা ভয়ে আয়ান হাত থেকে খেতে লাগল। এটা দেখে আয়ান মুচকি হাসল। আয়ান যত্ন সহকারে সবটুকু খাবার আদ্রিতাকে খাইয়ে দিয়ে পানি খাইয়ে দিল। তারপর আয়ান সেগুলো রেখে এসে রুমে চলে এলো। আয়ান রুমে এসে আদ্রিতার সামনে বসে পড়ল।
আয়ান আদ্রিতার দিকে তাকিয়ে হাজারো কথা ভেবে চলেছে। আদ্রিতা কিছু বলছে না, সে চুপ করে আছে। আয়ানের বড় বড় নিঃশ্বাস আদ্রিতা অনুভব করতে পারছে। হঠাৎ আয়ান আদ্রিতার পা জড়িয়ে ধরে। হঠাৎ আয়ানের এমন কাণ্ড দেখে আদ্রিতা থ হয়ে যায়। তখন আয়ান আদ্রিতার পা জড়িয়ে ধরেই বলে, আয়ান, ছোটবেলা থেকে যখন ভালোবাসা কি জিনিস বুঝতে শিখেছি, ঠিক তখন থেকেই আমি তোকে ভালোবাসি। আমি কখনো আমার ভালোবাসা প্রকাশ করিনি বা করতে পারিনি। তরে ছাড়া এক সেকেন্ড আমি ভাবতে পারি না। তোকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমাকে তুই ক্ষমা করে দে প্লিজ। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, তাই তোকে আমার এভাবে নিয়ে আসতে লাগলো। আসলে আমার মাথা ঠিক ছিল না। তোকে পাওয়ার নেশায় আমি ডুবেছিলাম। তোকে পাওয়ার জন্য আমি যা কিছু সবকিছু করতে পারি। আমাকে তুই ক্ষমা করে দে প্লিজ। মার মাথা ঠিক ছিল না। তুই এই বিয়েতে মতো দিয়েছিস সেটা ভাবতেই আমার অনেক রাগ অভিমান জমে তোর প্রতি। তুই তো জানিস আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি না। নিজের মধ্যে থাকি না আমি। তোর কথায় তখন অনেক রাগ হয় আমার, তাই রাগের মাথায় তোর সাথে ওইসব করে ফেলেছি আমি। আমাকে তুই ক্ষমা করে দে প্লিজ। আদ্রিতা, তোকে আমি ক্ষমা করলেও আমার মন এবং শরীর কখনো তোকে ক্ষমা করতে পারবে না। তোর প্রতি আমার যে একটু ভালোবাসা ছিল তা সব আজ ঘৃণায় পরিণত। তুই কি বললি আমাকে তুই ভালোবাসিস, অথচ ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাওয়ার পরও তুই তুলে নিয়ে এসে ধর্ষণ করে ফেললি। ভালোবাসার মানুষটাকে তুই অপবিত্র, চরিত্রহীন করতে দুইবার ভাবলি না। আসলে তুই আমাকে কখনো ভালোই বাসিসনি। তুই ভালোবেসেছিস আমার শরীরকে। আমার শরীরকে ভোগ করার জন্যই এত কিছুর আয়োজন। আদ্রিতার কথাটা শেষ হওয়ার সাথে সাথে আয়ান আদ্রিতার পা ছেড়ে দিয়ে সজোরে দিল এক থাপ্পড়। আর বলল, আয়ান, আমার যদি তোর শরীর ভোগ করার ইচ্ছে থাকতো তাহলে আমাদের বাসায় এত বছর ধরে থাকতে পারতি না। তোর শরীরের প্রতি যদি আমার লোভ থাকতো তাহলে তোকে ঘন্টার পর ঘন্টা রুমে একা পেয়ে কিছু করিনি কেন? তোর শরীরের প্রতি যদি আমার এতই লোভ থাকতো তাহলে তোকে পাওয়ার জন্য আমি সবার সাথে এভাবে যুদ্ধ করতাম না, আমার বাবার মাথায় বন্দুক ধরতাম না। তোর শরীরের প্রতি লোভ থাকলে তুই এতদিন পবিত্র শরীর নিয়ে থাকতে পারতি না। তোকে সেই কয়েক বছর আগেই ভাগ করে নিতাম। তুই বলতে পারবি আজকে ছাড়া অন্য কোনো দিন আমি তোকে কোন সময় একটা খারাপ স্পর্শ করেছি? তোকে ভোগ করার ইচ্ছে থাকলে তোকে এখন ছেড়ে দিতাম। আমি রাগে মাথায় তখন ওইসব করে ফেলেছি, বুঝিনি আমি কোনটা ভুল আর কোনটা সঠিক। আমাকে তুই ক্ষমা করে দে, আর না করলেও কোন যায় আসে না। তুই সারা জীবন আমার সাথে থাকলেই হবে। তুই সারা জীবন আমাকে ঘৃণা করে যা, তাতে আমার কোন যায় আসে না, কিন্তু তোকে আমি ভালোবেসে যাব। তাকে ছাড়া আমি এক সেকেন্ড অনুভব করতে পারি না। তুই শুধু আমার আর আমারই থাকবি সারা জীবন। আদ্রিতা চুপ করে আছে। আয়ান, আব্বু আমার সাথে বেইমানি না করলে হয়তো আজ আমি বৈধভাবে তোর সাথে ওইসব করতে পারতাম। তখন তো তুই এইসব কখনো বলতি না। তোর সাথে নিলয়ের বিয়েটা আমার কাছে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, যেটা সম্পূর্ণ আমার ভুলে। আমি ভাবতে পারিনি আব্বু আমার সাথে কিছুক্ষণের মধ্যে এমনটা করে ফেলবে। আর তোর সাথে একটু আগে এসব করাটাও অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, যেখানে সম্পূর্ণ ভুলটা আমার। আমি কিছু করতে পারলাম না। না তোকে বৈধভাবে পেলাম আর না বৈধভাবে তোর সাথে এমনটা করতে পারলাম। যেসব আমি আজ অবৈধভাবে করলাম সেসব একসময় বৈধতা পাবে। অবৈধ কালগুলো একসময় বৈধতার রূপ নিবে, যেখানে শুধু কয়েক মাসের বৈধ অবৈধতা। জানি না কখনো তোর ঘৃণা সরিয়ে ভালোবাসা পাবো কিনা, কিন্তু আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। আর যদি তোর ভালোবাসা না পায় তাহলে তোর ঘৃণাগুলোই আমার কাছে ভালোবাসার ন্যায়। ভালো না বাসুন অন্তত ঘৃণা তো করে। এই কথাটা ভেবেই আমি তোর সাথে সারা জীবন কাটিয়ে দিব। কথাটা বলেই আয়ান রুম থেকে বেরিয়ে যায়। আয়ান ছাদে এসে একটা সিগারেট জ্বালিয়ে আকাশের পানে তাকিয়ে তার মায়ের কথা ভাবতে থাকে। তা আম্মু বেঁচে থাকলে হয়তো আজ আয়ানের জীবনটা এমন হয়ে যেত না। এদিকে রুমে বসে আদ্রিতা আয়ানের কথা ভেবে চলেছে। আয়ান আদ্রিতাকে কতটা ভালোবাসলে তার বাবার মাথায় বন্দুক ধরে। আয়ান আমাকে কতটা ভালোবাসলে তাকে ছাড়া থাকতে পারবে না বলে বিয়ে হয়ে যাওয়ার পরও তাকে তুলে নিয়ে আসে। আমার তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কিভাবে আয়ানকে মেনে নিব, আর আমি বা আমার অপবিত্র শরীর নিয়ে আয়ানকে ছেড়ে আর কই যাব? না না, আয়ান আমাকে কখনো ভালোবাসেনি, আমার শরীরকে ভালোবাসে সে।
আমাকে সে ভালোবাসলে আমার শরীরকে অপবিত্র করতে পারত না। না না, এটা কখনোই সম্ভব না। এসব আরও নানা কথা ভেবে চলেছে আদ্রিতা। আদ্রিতা কি করবে কিছু ভেবে পাচ্ছে না। আদ্রিতার মনে অনেক প্রশ্ন বিঁধে চলেছে। এই অপবিত্র শরীর কি এখন নিলয় মেনে নেবে, নাকি সে আয়ানকে মেনে নিয়ে তার শরীর যে অপবিত্র করেছে তার সাথে থাকবে, নাকি সে দুইজনের থেকে সরে গিয়ে একা সারাটা জীবন কাটিয়ে দিবে? আয়ান কি তাকে যেতে দিবে? আদ্রিতা যদি আয়ানের জীবন থেকে হারিয়ে যায় তাহলে আয়ান কি করবে? সে কি আদ্রিতাকে খুঁজবে, নাকি আদ্রিতার শরীরে স্বাদ নেওয়া হয়ে গেছে বলে খোঁজ নিবে না? আদ্রিতার কি করবে, কোন রাস্তায় পা দিবে সেটা সে বুঝতে পারছে না। আদ্রিতার জীবনের এক মারাত্মক গোলক ধাঁধায় পড়ে গেছে, যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। ডান দিকে পয়েন্ট করা তীর। রাত প্রায় 12টার সময় আয়ান ছাদ থেকে নেমে রুমে আসে। আয়ান রুমে এসে দেখে আদ্রিতা ঘুমিয়ে গেছে। আদ্রিতাকে এই মুহূর্তে কোন পরীর থেকেও কম সুন্দর লাগছে না। আয়ান রুমে লাইটটা নিভিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দিল। ডিম লাইটের আলো আদ্রিতার মুখে পড়ে আরো সৌন্দর্য বৃদ্ধি করছে। আয়ান কিছুক্ষণ আদ্রিতার দিকে তাকিয়ে থাকে। আয়ান আদ্রিতার পায়ের কাছে এসে বসে। আদ্রিতার পা দুইটা কোলে নিয়ে হেলান দিয়ে বসে থাকে আয়ান, আর সবকিছু পুনরায় ভাবতে থাকে। আজ এখানে এই মুহূর্তে আদ্রিতা এখানে, তারা এক ঘরে, এখানে সম্পর্কটা গভীর হয়ে অন্য সম্পর্কে জড়াতে পারত। এসব ভাবতে ভাবতে কখন যে আয়ান ঘুমিয়ে গেছে মনে নেই। সকাল সকাল আদ্রিতার ঘুম ভেঙে যায়। আদ্রিতা পায়ের দিকে তাকিয়ে দেখে আয়ান তার পা জড়িয়ে ধরে মাথা দিয়ে শুয়ে আছে। আয়ানের এমন কাণ্ড দেখে আদ্রিতা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কিছু বলল না। আদ্রিতা আস্তে করে আয়ানের থেকে নিজের পা সরিয়ে নিল। তারপর রুমের দরজার সামনে এসে দেখে দরজা খোলা। আদ্রিতা তাড়াতাড়ি দরজা দিয়ে বের হতে যাবে, এমন সময় আয়ান বলে উঠে। আয়ান, লাভ নাই, রুম থেকে বের হতে পারলেও এই বাসা থেকে বের হতে পারবি না। এই বাসা থেকে বের হওয়ার একটা রাস্তা, সেটা হলো মেন দরজা, যার চাবি এই যে আমার হাতে। কথাটা বলে আয়ান হাত উপরে উঠিয়ে চাবিটা আদ্রিতাকে দেখালো। আয়ানের এমন কাহিনী দেখে আদ্রিতা বোকা বনে গেল। আদ্রিতা আবারও খাটে এসে বসল আর আয়ানকে উদ্দেশ্য করে বলল, আদ্রিতা, আমাকে ছেড়ে দে না প্লিজ। তোর যা দরকার সেটা তো তুই নিয়ে নিয়েছিস। আয়ান, একদম ফালতু কথা বলবি না। আমার তোকে দরকার, তাও আবার সারা জীবনের জন্য। এই বাসা থেকে মুক্তি পেলেও তুই আমার থেকে মৃত্যুর আগ পর্যন্ত মুক্তি পাবি না। আমি তোকে ভালোবাসি, মানে তুইও আমাকে ভালোবাসবি। আমার তোকে আপন করে লাগবে বলে লাগবে। তুই জানিস আমি যেটা চাই সেটা আমার যে কোন মূল্যে চাই। আমার শখের প্রত্যেকটা জিনিসের মতোই তুই আমার আম্মুর পরে একমাত্র শখের নারী। আমার লাইফ থেকে আমি আমার আম্মুকে হারিয়েছি, দ্বিতীয়বার আর তোকে হারাতে চাই না। তুই আমাকে কখনো ছেড়ে যাস না প্লিজ, আমি তোকে ছাড়া কখনোই ভালোভাবে বাঁচতে পারবো না। আয়ানের কথা শুনে আদ্রিতা কিছু বলল না, চুপ করে থাকল। কিছুক্ষণ পর আদ্রিতা বলল, আদ্রিতা, সেটা কিভাবে সম্ভব আয়ান? আমার তো বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে না হলে আমি ভেবে দেখতাম। আয়ান, বিয়ে হয়েছে তো কি হয়েছে, এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। তুই আমার কাছে এখানে 6 মাস থাকবি, 6 মাস পর তুই নিলয়কে ডিভোর্স দিবি। তারপর আমি তোকে বিয়ে করে নিব, সারা জীবন আমার পাশে আমার সাথে থাকার জন্য। আদ্রিতা, আমার শরীরের প্রতি এত লোভ তোর যে 6 মাস ধরে। আদ্রিতা আর কিছু বলবে তার আগেই আয়ান রেগে ঠাসঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয় আদ্রিতাকে। আয়ান রেগে গিয়ে বলে, আয়ান, আমি আমার মরা মায়ের কসম কেটে বলছি, আজ থেকে আমি তোকে তোর অনুমতি ছাড়া অভিশাপ করা তো দূরের কথা, কোনোদিন স্পর্শও করব না আমি। কথাটা বলে আয়ান রেগে ওয়াশরুমে চলে যায়। আয়ান মুখে কয়েকটা পানির ঝাপটা মেরে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। আয়ান ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, আয়ান, ফ্রেশ হয়ে নিয়ে আমি খাবার নিয়ে আসছি। কথাটা বলেই আয়ান বাসার বাইরে চলে এলো। আসার সময় মেন দরজায় তালা দিয়ে দিল। আয়ান একটা রেস্টুরেন্টে থেকে দুইজনের খাবার প্যাক করে নিয়ে বিল দিয়ে বাইরে চলে এলো। আয়ানের কাছে ক্যাশ টাকা বেশি নাই। আয়ানের ওয়ালেট থেকে কার্ড বের করে এটিএম-এ টাকা তুলতে গেল। আয়ান টাকা তুলতে গেলে তো আয়ানের মাথা ঘুরে যায়। আয়ান দেখে অ্যাকাউন্ট লক করে দিয়েছে তার আব্বু।
আয়ান সেখান থেকে বেরিয়ে বাসায় চলে আসে আর দরজা খুলে ভিতরে প্রবেশ করে। আয়ান বাসার ভিতরে এসেই অন্তর আর আবিরকে কল করে তাড়াতাড়ি আসতে বলে রুমে চলে গেল। আয়ান রুমে গিয়ে খাবারগুলো খুলে প্লেট নিয়ে এসে আদ্রিতাকে দিয়ে খেতে বলল। আদ্রিতা খাচ্ছে না। তখন আয়ান আদ্রিতার দিকে রেগে তাকালো। আদ্রিতা আয়ানের দিকে তাকিয়ে খাবারগুলো খেতে লাগে। আদ্রিতা জানে আয়ান রেগে গেলে আবার কি করে বসবে কে জানে। আয়ানও আদ্রিতার সাথে খেয়ে নিল। কিছুক্ষণ পর কলিং বেল বেজে ওঠে। আয়ান দরজার কাছে গিয়ে লুকিং গ্লাস দিয়ে দেখে আবির ও অন্তর। আয়ান দরজা খুলে এদিক ওইদিক আশেপাশে তাকিয়ে আবির ও অন্তরকে ভিতরে নিয়ে আসে। তখন অন্তর বলে, অন্তর কি রে, এভাবে এত জরুরি আসতে বললি কেন? কিছু কি সমস্যা হয়েছে? আয়ান, আব্বু আমার অ্যাকাউন্ট লক করে দিয়েছে। আমার কাছে তেম ক্যাশ টাকাও নাই। এই 6টা মাস কিভাবে আদ্রিতাকে নিয়ে এখানে থাকবো বুঝতে পারছি না। আবির, আরে বেটা, এইটা কোন কথা? আমরা আছি কি করতে? তুই কিছুক্ষণ ওয়েট কর, আমরা আসি। এই মামা চল। তারপর অন্তর আর আবির বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ফিরে এসে আয়ানের হাতে একটা 4টা টাকার বান্ডেল ধরিয়ে দিয়ে বলে, অন্তর, এখানে মোট 2 লাখ আছে, 6 মাস চলে যাবে, কোন ব্যাপার না। আর না গেলে তো আমরা আছি, সমস্যা নাই। আয়ান, এত টাকা কই পাইলি তোরা? আবির, আরে বেডা, আমাদের 3জনের অ্যাকাউন্টে কি কম টাকা আছে নাকি? তোরটা লক করছে তো কি হয়েছে, আমরা আছি তো। এইগুলা তো কিছু না, আব্বুর কাছে চাইলে তো আরো দিবে। আমরা হলাম বড়লোকস। একটা কথা বুঝতেছি না, আমরা 2জন এত বড়লোকস মানুষ তোর মতো বর্তমান ফকিন্নির সাথে কথা বলছি কেন? এই মামা, অন্তর চল। এইসব ফকিন্নি পোলাপানের সাথে কথা বলে আমাদের কাজ নেই। আয়ান, মার খাওয়ার ইচ্ছে হইছে? দিব। আবির, না থাক ভাই, লাগবে না। তারপর তারা 3জন আড্ডা দিতে লাগলো। কিছুক্ষণ আড্ডা দিয়ে অন্তর ও আবির চলে গেল, সাথে আয়ানও বাইরে বের হয়ে আসলো। আয়ান কয়েকটা গল্পের বই কিনে নিয়ে বাসায় চলে আসলো। আয়ান রুমে এসে দেখে আদ্রিতা হেলান দিয়ে আনমনে কোনো কিছু ভেবে চলেছে। আয়ান আদ্রিতার সামনে গিয়ে বইগুলো রেখে দেয় আর আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, আয়ান, জানি এই 6 মাস তোর এভাবে ঘর বন্দি হয়ে থাকতে অনেক কষ্ট হবে, কিন্তু কিছু করার নাই। এই যে কয়েকটা বই আছে, এখানে এগুলো পড়ে সময় কাটাতে পারিস। বইয়ের কথা আয়ানের মুখ থেকে শুনে আদ্রিতার এক্সামের কথা মনে পড়ে। আর কয়েকদিন পরই তো তাদের ফাইনাল এক্সাম। তখন আদ্রিতা বলল, আদ্রিতা, সামনে তো তোর আর চমার ফাইনাল এক্সাম। আয়ান, আমি এক্সাম দিব না, আর সাথে তুইও না। তোর একটা বছর পিছিয়ে গেলে কোন সমস্যা নেই, কিন্তু আমি তোকে আমার জীবন থেকে হারিয়ে ফেললে আমার জীবনে কোন সমাধান থাকবে না। সো এক্সামের কথা মন থেকে মুছে দে। 6 মাস তুই এখান থেকে বেরোতে পারবি না। যা হবার 6 মাস পর হবে। একদিন একদিন করে পুরো 6 মাস কেটে গেল। এই 6 মাসে আদ্রিতা কোনভাবে বাসা থেকে বের হতে পারেনি। আয়ানও তেমন বাসার বাইরে বের হয়নি রাতে ছাড়া। এই 6 মাস 6 বছরের মতো কেটেছে আদ্রিতা ও আয়ানের। এই 6 মাসে আয়ান আদ্রিতাকে স্পর্শ পর্যন্ত করেনি। আদ্রিতা এই 6 মাস সহ্য করে নিয়েছে। আদ্রিতার আয়ানের প্রতি যতটা রাগ ঘৃণা আয়ানের প্রতি ছিল, তা এই 6 মাসে অনেকটাই কমে গেছে বলা যায়। আদ্রিতা এই 6 মাসে বুঝতে পেরেছে আয়ান কেন এসব করেছে। আয়ান শুধু তাকে পাওয়ার জন্য এসব করেছে। আদ্রিতা এই 6 মাসে খুব ভালোভাবেই বুঝে গেছে আয়ান তাকে ছাড়া কখনো থাকতে পারবে না। আয়ান তাকে কতটা ভালোবাসে। 6 মাস তো কেটে গেল। কি হতে চলেছে সামনে? আদ্রিতা কি নিলয়কে ডিভোর্স দিবে, বা নিলয় কি বা আদ্রিতাকে ডিভোর্স দিবে? আদ্রিতা কি আয়ানের ভালোবাসাকে মেনে নিবে, নাকি আয়ানকে দূরে সরিয়ে দিবে? নাকি 2জনের থেকে সরে গিয়ে এই অপবিত্র শরীর নিয়ে সারা জীবন একাই কাটিয়ে দিবে? 6 মাস পর নিজের বাসায় নিলয়, চাচা চাচি এবং তার আব্বুর সামনে দাঁড়িয়ে আছে আয়ান। আয়ানের সাথে আছে আদ্রিতা, অন্তর ও আবির। হঠাৎ 6 মাস পর আয়ান আদ্রিতাকে দেখে বেশ খানিকটা অবাক হয় আয়ানের আব্বু, যাকে তন্ন তন্ন করে খুঁজেও পায়নি। হঠাৎ সে বাসায় সবার সামনে দাঁড়িয়ে আছে। আয়ান একটা কাগজ বের করে টেবিলের উপরে ফেলে দিল, যেটা আদ্রিতা আর নিলয়ের ডিভোর্স লেটার।
আয়ান ডিভোর্স লেটারটা টেবিলে রেখে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলল, আয়ান, আদ্রিতা সাইন কর। আয়ানের কথা শুনে আদ্রিতা কিছু না ভেবে সই করে দেয়, কেননা এই অপবিত্র শরীর সে নিলয়কে উপহার দিবে না। এর চেয়ে ডিভোর্স হওয়াটা উত্তম, যা আদ্রিতার জন্য ভালো হবে। তাই আদ্রিতা সই করে দেয়। তখন আয়ান একটা মুচকি হেসে নিলয়কে উদ্দেশ্য করে বলে, আয়ান, নে সই কর। নিলয়, কি এটা? আর আমি কেন সই করব? আয়ান, তোর আর আদ্রিতার ডিভোর্স লেটার, নে সই কর। নিলয়, কখনোই না, আমি মরে গেলে সই করব না। আমার যেটা লাগবে মানে সেটাই লাগবে। আয়ান, দেখ, ঝামেলা করবি না, আদ্রিতা তোর সাথে থাকবে না তাই সই করে দিয়েছে। যেখানে আদ্রিতা তোর সাথে থাকতে চাই না সেখানে নিজের জেদ দেখাস না, তোর জন্য মঙ্গল হবে না। নিলয়, আদ্রিতা সই করলেও আমি করব না। কি করবি তুই? আয়ান, তোকে 3 মিনিট সময় দিলাম। চাচা চাচি, এরে বুঝাও, না হলে আমি কি করতে পারি তা তোমাদের ভালোভাবেই জানা আছে। নিলয়ের আব্বু আম্মু নিলয়কে বোঝাতে থাকে, কারণ আয়ান যেটা বলে সেটাই করে। আয়ানের আব্বু নিলয়কে সই করে দিতে বলে, কারণ আয়ানের আব্বু বুঝে গেছে যে কোন মূল্যে আয়ানের আদ্রিতাকে চাই। আদ্রিতাকে পাওয়ার জন্য আয়ান যা কিছু করতে পারে। নিলয়ও এক জেদি ছেলে, সে কোনোভাবেই ডিভোর্স পেপারে সই করবে না। তখন আয়ান বলে, আয়ান, 3 মিনিট শেষ, এবার তোর পরীক্ষা দেওয়ার পালা। কথাটা বলেই আয়ান অন্তরকে ইশারা করে। অন্তর গিয়ে নিলয়ের আব্বু আম্মুর দিকে বন্দুক ধরে। তখন আয়ান বলে, আয়ান, তুই নাকি তোর আব্বু আম্মুকে খুব ভালোবাসিস, এবার পরীক্ষা দেওয়ার পালা। একদিকে আদ্রিতা, অন্যদিকে তোর আব্বু আম্মু, এই দুইটার মধ্যে তোকে যে কোন একটা বেছে নিতে হবে। সময় 30 সেকেন্ড। নিলয় তার আব্বু আম্মুর দিকে তাকায়। নিলয় চুপ করে আছে। তখন আয়ান নিলয়ের কাছে গিয়ে কানে কানে বলে, আয়ান, দেখ, নিলয় সই করে দে। তুই কি ভাবছিস এই 6 মাসে আমি আদ্রিতার সাথে কিছুই করিনি? আদ্রিতার সাথে আমার বাসর হয়ে গেছে। এখন তুই যদি আদ্রিতাকে নিতে চাস তো নে, আমার সমস্যা নাই। আস্তে আস্তে কানে কানে কথাটা বলল আয়ান। নিলয় রেগে গিয়ে আয়ানের হাত থেকে কলমটা নিয়ে আয়ানকে উদ্দেশ্য করে বলে, নিলয়, এই নিলয় চৌধুরী কখনো অন্যের ইউজ করা জিনিস ইউজ করে না। কথাটা বলেই নিলয় ডিভোর্স পেপারে সই করে দেয়। সবাই একটু অবাক হয়ে যায়। আয়ান এমনকি বলল যে রেগে গিয়ে নিলয় সই করে দিল। অন্তর নিলয়ের আব্বু আম্মুর দিক থেকে পিস্তল নামিয়ে নিল। তখন আয়ান নিলয়কে উদ্দেশ্য করে বলল, আয়ান, যা, এবার চুপচাপ বাসায় যা চাচা চাচিকে নিয়ে, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিস যা। নিলয় তার আব্বু আম্মুকে নিয়ে কোন কথা না বলে আয়ানের আব্বুকে বলে বাসা থেকে বেরিয়ে গেল। তখন আয়ান আরও একটা কাগজ টেবিলের উপর রেখে আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে, আয়ান, আদ্রিতা, এবার এটাতে সই কর। আদ্রিতা, কিসের কাগজ? আর আমি কেন সই করব? করব না আমি কখনো সই। আয়ান, তোর আর আমার বিয়ের রেজিস্ট্রি। আদ্রিতা, আমি তোকে বিয়ে করতে পারবো না। আমার এই জীবনে আমি আর কাউকে বিয়ে করব না। ছোট একটা জীবন আমি একাই কাটিয়ে দিব। আয়ান, দেখ, আমাকে রাগাবি না, চুপচাপ সাইন কর। তোকে আমি আজকে বৈধভাবে আমার করে পাবো। আদ্রিতা, আমি বিয়ে করব না। আঙ্কেলের জন্য নিলয়কে বিয়ে করেছিলাম, যেখানে তাকে ডিভোর্স দিতে হলো সেখানে আমি আর বিয়ে করব না। আয়ান, তোর সাথে অনেক ভালোভাবে কথা বলছি, আর না সাইন কর। ধমক দিয়ে আয়ান রেগে আদ্রিতার মাথায় পিস্তল ঠিকই কথাটা বলল। আদ্রিতা ভয় না পেয়ে বলল, আদ্রিতা, করব না আমি সাইন। মেরে ফেলবি তো? মেরে ফেল আমাকে, এই জীবন নিয়ে আর বাঁচার ইচ্ছে নেই আমার। আঙ্কেল ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো মানুষ করেছে আমাকে। যেখানে আঙ্কেলের মান সম্মান আমি টিকিয়ে রাখতে পারিনি, সেখানে তোকে বিয়ে করে আমি আঙ্কেলের মনে কষ্ট দিতে পারবো? আয়ান, আব্বুকে সাইন করতে বলো, আমার রাগ উঠতেছে কিন্তু। আয়ানের আব্বু, আদ্রিতা মা, সাইন করে দে। এই কয়েক মাসে আমি ভালোভাবেই বুঝে গেছি আয়ান তোকে অনেক ভালোবাসে। শুধু আমার জেদের কারণে আমি আয়ানের ভালোবাসাকে প্রশ্রয় দেয়নি। শুধু শুধু আমার জন্য এত কিছু হয়ে গেল। যদি আমি আয়ানের কথা মেনে নিয়ে আয়ানের ভালোবাসা মেনে নিতাম তাহলে আজ এমনটা হতো না। আর আমি তোকে মেয়ের মতো দেখি, তুই আয়ানকে বিয়ে করে নে।
এ বাড়িতেই সারা জীবন আমার কাছে মেয়ে হয়েই থাকবি। আর আয়ান একটু রাগী বদমেজাজি, কিন্তু তোকে অনেক ভালোবাসে, যা হয়তো তুই ক্ষণে ক্ষণে অনুভব করতে পেরেছিস। তুই আয়ানকে বিয়ে করে নে, এতে আমি খুশিই হব। আয়ানের আব্বুর কথা শুনে আদ্রিতা চুপ করে আছে, কিছু বলছে না। তখন আয়ান আদ্রিতার মাথা থেকে পিস্তলটা নামিয়ে নিজের মাথায় ধরে বলে, আয়ান, তোকে আমি অসম্ভব ভালোবাসি, তোকে আমি মারতে পারবো না। তোকে না মারতে পারলেও আমি মরে যেতে পারি। তুই সাইন করবি নাকি আমি আমার মাথায় চালিয়ে দিব? সময় 30 সেকেন্ড। আয়ানের এমন কাণ্ড দেখে আদ্রিতার বুকটা ধুক উঠে, কারণ আদ্রিতাও একটু একটু করে আয়ানকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু সেই দিনে ঘটনার অভিমান সে সরিয়ে প্রকাশ করতে পারছে না। আয়ান অনেক রাগী ছেলে, আয়ান নিজের মাথায় পিস্তল চালিয়ে দিতে দুইবার ভাববে না। আদ্রিতা আয়ানের কাছে এসে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। তারপর আয়ানের প্রতি সমস্ত রাগ অভিমান এক সাইডে সরিয়ে রেখে সই করে দিল। তারপর আয়ানের দিকে একবার তাকিয়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। আদ্রিতার এমন কাণ্ড দেখে সবাই অবাক। হঠাৎ থাপ্পড় মারল কেন? তুই সবাই অনেক খুশি, কারণ আয়ানের একতরফা ভালোবাসা আজ বৈধতা পেল। এখন কাগজে কলমে আদ্রিতা আয়ানের স্ত্রী। এখন আদ্রিতার প্রতি সমস্ত অধিকার আয়ানের। আদ্রিতা চলে গেলে আয়ান তার আব্বুর কাছে যায় আর মাথা নিচু করে বলে, আয়ান আব্বু, আমাকে তুমি ক্ষমা করে দাও। সেই দিনের জন্য আমি অনেক অনেক সরি। আসলে আমার মাথা ঠিক ছিল না রাগের মাথায়। তুমি তো জানো আমি রাগের মাথায় কি করি আমি নিজেই জানি না। আর হয়তো সেই দিন এমন না করলে হয়তো আজ আদ্রিতাকে আমি পেতাম না। আর আদ্রিতাকে না পেলে আমিও বাঁচতাম না। আয়ানের আব্বু, তোর প্রতি আমার রাগ নেই, তুই আমার সন্তান। সন্তানের প্রতি কি কেউ রেগে থাকে? আমি ভুল করেছিলাম বলে তুই এমনটা করেছিস, আর সারা জীবন করে যাবি। আদ্রিতাকে তোর করে রাখার জন্য তুই সারা জীবন এমন পাগলামি করে যাবি। আমি তোকে সাপোর্ট করব। তোর ভালোবাসাকে আমি সম্মান করি, যেখানে তুই তোর ভালোবাসার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে রাজি। আর সারা জীবন এভাবেই আদ্রিতাকে আগলে রাখবি। কথাটা বলেই আয়ানের আব্বু আয়ানের মাথায় হাত বুলিয়ে দিল। তখন অন্তর আর আবির সামনে এসে বলল, আঙ্কেল আমরা। আয়ানের আব্বু তোমরা। আমি চাই তোমরা সারা জীবন আয়ানের পাশে এভাবেই থাকো। তোমরা 3জন এভাবেই নিজের ভাইয়ের মতো থাকো, যেখানে ভাইয়ের জন্য তোমরা জীবন দিতেও রাজি। তোমাদের মতো বন্ধুত্ব যেন সারা জীবন এভাবেই থাকে। তোমাদের মতো বন্ধু যেন সবাই পায়। আর তোমাদের সেই দিনের ব্যবহারে আমার কোন রাগ নেই, তোমরা তো আমার সন্তানের মতোই। আচ্ছা তোমরা আড্ডা দাও, আমি আদ্রিতার সাথে কথা বলে আসি। কথাটা বলে আয়ানের আব্বু আদ্রিতার সাথে কথা বলতে চলে যায়। আয়ান, আবির আর অন্তর ছাদে চলে আসে আর আড্ডা দিতে থাকে। তখন আবির বলে, আবির, আচ্ছা মামা, আজ তো তোর আর আদ্রিতা আপুর বাসর রাত। অন্তর, কিসের বাসর রাত? বাসর রাত তো কবেই হয়ে গেছে। আবির, মানে? অন্তর, শালা ওরা 6 মাস এক বাসায় থেকেছে। তোর কি মনে হয় এই 6 মাস আয়ান বসেছিল, উল্টাপাল্টা কিছু করেনি? আয়ান, তুই যা ভাবছিস তা না, এমনটা কিছুই হয়নি। আমি তোদের মতো ক্যারেক্টারলেস না। অন্তর, তুই যে কেমন, তোর চরিত্র কেমন তা জানা আছে। শালা ডিভোর্সি সিনিয়র মেয়ের জামাই। আয়ান। তারপর অন্তর আর আবির কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায়। আয়ান নিজের রুমে এসে বসে থাকে, কিন্তু মন বসছে না। আয়ান সোজা আদ্রিতার রুমে চলে যায় আর দরজাটা লক করে দেয়। আয়ান তাকিয়ে দেখে আদ্রিতা বই পড়ছে। আয়ান আদ্রিতার সামনে গিয়ে বইটা নিয়ে নেয় আর বলে, আয়ান, এভাবে সারাদিন বই না পড়ে কিছু একটা তো করতে পারিস। আদ্রিতা, কি করব? আয়ান, তোর তো বিয়ে হয়েছে আজকে, তার জামাইয়ের সাথে বাসর টাসর তো করতে পারিস। আদ্রিতা, বাসর না ধর্ষণ। আয়ান, তুই বারবার এই কথা বলে আমার বুকে কষ্ট দিতে মজা পাস, তাই না? আচ্ছা, তুই কি এখনো আমাকে ঘৃণা করিস? আমি কি এতটাই খারাপ যে তোর যৌবনা? আমাকে কি একটা বার মেনে নেওয়া যায় না? আমি কি তোর ঘৃণার দেওয়ালটা একটুও ভাঙতে পারিনি? নাকি আমি সামান্য একটু ভালোবাসা পাওয়ারও যোগ্য না? আদ্রিতা, জানি না আমি। আয়ান, তো কি জানিস?
আদ্রিতা এইটুকু জানি যে আজ থেকে তুই আমার জামাই। আয়ান, তার মানে তুই মন থেকে আমাকে মেনে নিয়েছিস, আমাকে ভালোবাসিস। আদ্রিতা, সেটা কখন বললাম? আয়ান, তোর কথায় বোঝা যায়। আর যদি না ভালোবাসতি তাহলে তখন আমার মাথায় বন্দুক ধরার ফলে থাপ্পড় মারতিস না। তা কখন থেকে আমাকে ভালোবাসিস? আদ্রিতা, জানিস যখন তখন জিজ্ঞেস করতেছিস কেন? তোকে আমি সেই আগে থেকেই ভালোবাসি, কিন্তু আঙ্কেলের সাথে বেইমানি করতে চাইনি বলে আঙ্কেলের কথা মেনে নিয়ে তোকে মন থেকে মুছে ফেলে আমি নিলয়কে বিয়ে করে নেই। তখন তোর কথা খুব মনে পড়ছিল আমার। তোর প্রতি যে একটু ভালোবাসা ছিল আমারটা সেই দিন ওই ঘটনার পর থেকে তোর প্রতি ঘৃণা জমে যায়, এবং 6 মাস ধরে আস্তে আস্তে সেই ঘৃণার দেওয়ালটা সরে যায়। ক্ষণে ক্ষণে অনুভব করি তুই আমাকে কতটা ভালোবাসিস। তুই আমার জন্য কি কি করতে পারিস। আমার কি তোর এই ভালোবাসাকে অস্বীকার করার কোন উপায় আছে? আর বর্তমানে তুই আমার বিয়ে করা স্বামী। আমি এখন আমার জামাইকে ভালোবাসি, তোকে না। আর আমি চাই আমার জামাই আমাকে সারা জীবন এভাবে ভালোবাসুক আর আগলে রাখুক, আমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করুক। আয়ান, তোমার জামাই সারা জীবন এভাবে যুদ্ধ করে তোমাকে ভালোবেসে যাবে। তুমি শুধু তাকে সারা জীবন এভাবে ভালোবেসে যেও আর বিশ্বাসটুকু রাখো। আদ্রিতা, বিশ্বাস করি বলেই তো এইসব কথা জামাইকে বললাম। বিশ্বাস না করলে বলতাম না। আয়ান, শুধু কি জামাইকে ভালোবাসলে আর বিশ্বাস করলে হবে? জামাইয়ের যে আদর দরকার সেটার খেয়াল কে রাখবে? আদ্রিতা, জামাইয়ের আদর লাগলে বউ আদর করে দিবে। এখানে আমরা কি করতে পারি? আয়ান, তা বউ জামাইয়ের আদর খেতে ইচ্ছে করছে। আদ্রিতা, জামাইয়ের আদর খেতে ইচ্ছে করলে সে আদর খাবে। এখানে বউ কি মানা করতে পারে? আদ্রিতার পারমিশন পেয়ে আয়ান আদ্রিতার ঠোঁটের সাথে সাথে তার ঠোঁট লাগিয়ে দেয় আর চুষতে থাকে। আদ্রিতা আয়ানকে রেসপন্স দিতে থাকে। তারপর আয়ান আর আদ্রিতা পৃষ্ঠা নাব্বার 2 এর কাহিনীতে অবস্থান করে সুখের রাজ্যে পাড়ি দিয়ে আদর খেতে থাকে। আজকের আদরে নেই কোন হিংস্রতা, শুধু ভালোবাসাময় অনুভূতি দিয়ে ঘেরা। আয়ান আর আদ্রিতা পেট ভরে আদর খেয়ে খিদে মেটা কামড়ে গিয়ে তাদের জন্য পানি নিয়ে আসি। খাওয়া দাওয়া শেষে তো পানি লাগবেই, না হলে আবার ঝাল লাগতে পারে। সমাপ্ত।